কলিং বেলের আওয়াজ শুনে দীপু বলল, গুরু, এ নিশ্চয়ই তোমার কোনো ক্লায়েন্ট। ঘোড়ার আড়াই চালে দীপুর মন্ত্রী পাকড়াও করে নীল বলল, কি করে বুঝলি? মন্ত্রী সরিয়ে নিতে নিতে দীপু বলল, দেখতে দেখতে অনেকদিন ধরে তোমার চেলা হয়ে আমার কিছুটা নলেজ তো বেড়েছে। তোমার চেনাশুনো কেউ হলে, ধরো পুলিশ অফিসার বিকাশ তালুকদার কি তোমার সাহিত্যিক বন্ধু অজয় দা, শটান সিঁড়ি বেয়ে ওপরে চলে আসতো। কিন্তু সিঁড়িতে তুমি কার পদশব্দ শুনছো? কেন, দিনুর? ইয়াস, দিনুদা। সে এবার এসে বলবে। দীপুর কথা শেষ হবার আগেই দিনুর প্রবেশ। তার চিরকেলে জানুর মুদ্রাদোষ ব্যবহার করে বলল, দাদাবাবু, আপনাকে যেন কে একজন ভদ্রলোক ডাকছেন, সদাগর মুখুজ্জি যেন তার নাম। তিনি বললেন তিনি যেন আপনার অনেক দিনের যেন পরিচিত। তাই এখন কি যেন তাকে বলবো? কিছু বলতে হবে না, নিচের ঘরে বসা। জি আগে। দিনু চলে গেল। ব্যাস, দাবার দফা গয়া। গয়াকাশি জানি না, আর দুটো চালেই তুই মাত। গুটি সাজানো থাক, ঠিক দুটো চালে তোকে মাত করব। শিওর? শিওর। বসে বসে ভাব ঠিক কোন দুটো চাল দিলে মাত হয়ে যাবি। আমি সাগরদার সঙ্গে কথা বলে আসি। সাগরদা? এ মালকে তুমি চেনো নাকি? রকের ভাষাটা আজও ছাড়তে পারলি না? না, আমি যাকে দাদা বলে ডাকছি নিশ্চয়ই সে তোর মাল হবে না। সরি গুরু, তুমি লক্ষ্মীর ধ্যানে বসো গিয়ে, আমি ততক্ষণ তোমার মেয়াওটা সামলাই। ঘরে ঢুকেই নীল দেখল সাগর মুখার্জি মাথা নিচু করে বসে আছে। কি খবর সাগরদা? আপনি এরকম মনমরা হয়ে আমার কাছে? এনিথিং সিরিয়াস? সাগর মুখার্জি মুখ তুলে তাকালেন। বছর 50-52 এক সৌম্য দর্শন ভদ্রলোক। মুখখানি ভারী সুন্দর, চোখে দামি বিলিতি শেল ফ্রেমের চশমা, গায়ে দামি খয়েরি রঙের সাফারি স্যুট, পায়ে ব্রাউন সোয়েদের শু, হাতে জ্বলন্ত সিগারেট। দামি সিগারেটের গন্ধে ঘরটি ভরে উঠেছে। বড় বিপদে পড়ে আমি তোমার কাছে এসেছি ভাই। তা দাদার বিপদ হলে ভাই তো পাশে দাঁড়াবেই। বলুন, আপনার বিপদটা কি? হ্যাঁ, বলবো বলেই তো এসেছি। নীল ওর সামনের সোফায় গিয়ে বসল। এখন বর্ষাকাল, বাইরে টিপটিপ করে বৃষ্টিও পড়ছে। আপনি কি গাড়ি নিয়ে এসেছেন সাগরদা? হ্যাঁ ভাই। সেই জন্যই একদম টিপটপ, কেবল মুখের মধ্যে দুশ্চিন্তা। আমার হাতে এখন অনেক সময়, আপনি মন খুলে আপনার প্রবলেমটা কি তাই বলুন। সাগর মুখার্জি একজন নামকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব অডিট ফার্মও আছে। ধনী লোকের একটা আলাদা গাম্ভীর্য থাকে, কিন্তু সেই গাম্ভীর্য এখন আর নেই। তিনি খুব বিচলিত কণ্ঠে বললেন, না মানে তোমার ভাইপো মানে আমার একমাত্র ছেলে চয়নকে আজ 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার বৌদি তো নাওয়া খাওয়া ছেড়েই দিয়েছেন। আমি এখন কি করব নীল? সাগরদা, আপনি এ শহরের একজন নামকরা মানুষ, অনেক সময় আমাকে কত পরামর্শ দিয়েছেন। এই সিচুয়েশনে কি আপনার ভেঙে পড়া সাজে? নিজের একমাত্র সন্তানকে খুঁজে পাওয়া না গেলে আভিজাত্যর সব খোলস ভেঙে যায় নীল। কমন সেন্সটাও তখন আর কাজ করে না, থাকে কেবল নিরুদ্দিষ্ট সন্তানের জন্য হাহুতাশের ছটফটানি, শুধু ছটফটানি। সাগরদা, আমি আপনার মানসিক অবস্থাটা বুঝতে পারছি। এবার বলুন তো, পাওয়া যাচ্ছে না অর্থে আপনি কোথায় কোথায় খোঁজ করছেন? সম্ভাব্য সব জায়গায়। কলকাতায় যারা আমার আত্মীয় স্বজন আছে তাদের সবার সঙ্গে যোগাযোগ করেছি। নিশ্চয়ই পুলিশে ডায়েরি করেছেন? সে তো পরের দিন সকালেই, মানে কাল আর্লি মর্নিং। চয়নের এখন বয়স কত? জাস্ট 21। কি পড়ছিল? বিএসসি। রেজাল্টে কোনো গন্ডগোল হয়েছে? পরীক্ষার? না তো, আর ও তো বরাবরই পড়াশোনায় খুব ভালো। এনি লাভ অ্যাফেয়ার্স? না, সেটা তো আমি ঠিক বলতে পারবো না ভাই। জানলে হয়তো ওর মা জানতে পারে। তার মানে মায়ের সঙ্গে রিলেশন খুব ইন্টিমেট? হ্যাঁ, বলতে পারেন। চয়ন আসলে আমাদের একমাত্র সন্তান, ন্যাচারালি মায়ের সঙ্গে ক্লোজ রিলেশন তো থাকবেই। ঠিক আছে, আমি বৌদির সঙ্গে কথা বলে নেব। এর আগে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছিল? আই মিন, 2-1 দিনের জন্য কোথাও গিয়ে থাকা? সে তো মাঝে মাঝেই হয়, কখনো মাসির বাড়ি, কখনো মামার বাড়ি, কিন্তু না বলে কোনো একটা দিন রাতের বাইরে থাকেনিও। তাছাড়া ওর বয়সটা তো বাইরে থাকার বয়স নয়, আমরা সেটা পছন্দ করি না। রাইট। আচ্ছা সাগরদা, চয়নের স্বভাব, আই মিন মানুষের সঙ্গে মেলামেশার ধরন কেমন ছিল? অনেকে খুব রাফ অ্যান্ড টাফ টাইপ হয়,
অনেকে খুব ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট সে কোনোদিনও নয়, বরং খুব উচ্ছ্বাসপ্রিয়, আমোদে ঝট করে যে কোনো মানুষকে আপন করে নিতে পারত। সেটা ওর গানের জন্যই। গান? ও কি গান টান করতো? করতো। এই ব্যাপারে ওর কলেজে বেশ খাতির আছে। কিন্তু পরশু কখন থেকে ও বাড়ি ফেরেনি? তুমি তো জানো যে আমাকে নানান কেস নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়, তাই ছেলেটার গতিবিধি ইদানিং আমি ঠিক মতো রাখতে পারতাম না। জানি ওর মা আছে, আমার কোনো চিন্তার কারণ নেই। তখন প্রায় রাত 9টা হবে। মণি এসে বলল চয়ন তখনও ফেরেনি। বেরিয়েছিল কখন? মণি তো বলছে সকাল 10টা নাগাদ। সাধারণত বাড়ি ফেরে কখন? এটা আমার থেকে মণি ভালো বলতে পারবে। ওকে সাগরদা, আপনি বাড়ি যান। আমাকে বৌদির সঙ্গেই কথা বলতে হবে। আমি আজ যে কোনো সময় আপনার বাড়ি যেতে পারি। আপনি বাড়ি থাকবেন তো? হ্যাঁ থাকবো। যদি বেরিয়েও যাই তোমার বৌদি তো থাকবেনি। ওয়েল, ইন দ্য মিন টাইম যদি বাড়ি ফেরে তাহলে অবশ্যই আমাকে ব্রিং ব্যাক করবেন। হ্যাঁ নিশ্চয়ই। আজ শুনবেন একটি রুদ্ধশ্বাস থ্রিলার কাহিনী, গৌতম রায়ের লেখা ত্রিভুজে রক্তের দাগ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আচ্ছা ঠিক আছে, গল্প শোনার পরই সাবস্ক্রাইব করবেন। আমাদের উপস্থাপনায় আপনাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা নিশ্চয়ই ভুল করবেন না। আসুন তাহলে শুরু করি একটি জমজমাট রুদ্ধশ্বাস থ্রিলার কাহিনী, ত্রিভুজে রক্তের দাগ। মনিকা মুখার্জি অর্থাৎ সাগর মুখার্জির স্ত্রীর কাছ থেকে কয়েকটা মূল্যবান তথ্য পাওয়া গেল। চয়নের সঙ্গে অর্জুন সেন নামে একজন সহপাঠীর বন্ধুত্ব ছিল হলায় গলায়, কিন্তু দুজনের দুটি দিকে প্রচণ্ড ন্যাক। চয়ন দারুণ গান গাইতে পারে, তার গানের ব্যাপারে সাগরবাবুর মা মনিকার কোনো আপত্তি নেই, বরং ছেলের এই বিশেষ গুণটার জন্যে উভয়ই গর্বিত। আর অর্জুনের বিশেষ গুণ ছিল খেলায়, সে ভালো ফুটবল খেলে। এখনই সে সেকেন্ড ডিভিশনে খেলছে একটি ভালো দলের হয়ে, পরের সিজনেই ফার্স্ট ডিভিশনে খেলার সুযোগ পেতে চলেছে। এই সূত্রে আরও একটি নাম এসে গেল, বর্ষা। আচ্ছা বৌদি, একটা কথা জিজ্ঞেস করা হয়নি, যেটা এই বয়সের ধর্ম। বর্ষা কি আপনার ছেলের গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড অথবা তার থেকেও বেশি কিছু সম্পর্ক ছিল কিনা সেটা চয়ন ভালো করে খুলে বলেনি। তবে কিছু লুকোবেন না বৌদি, ভালোবাসা কিছু অন্যায় নয়, বিশেষ করে এই বয়সে। এই যে বললাম, বর্ষার সঙ্গে চয়নের সম্পর্ক কি তা আমার জানা নেই, তবে বর্ষা নামটা ওর মুখে প্রায় শুনতাম। কি বলতো? সে নাকি ভালো নাচে, ভালো অভিনয় করে, এবার কলেজে বসন্ত সেনার রোল করে দারুণ নাম করেছে, এমনি আরও কত কি। আপনি ওকে চোখে দেখেছেন? না, আনবো করেও ওকে এ বাড়িতে কোনোদিনও আনেনি। বর্ষার পুরো নাম কি? বর্ষা মজুমদার। আর অর্জুনের? অর্জুন রায়। এদের কোনো ঠিকানা পাওয়া যাবে? মনে হয় যাবে। একটু বসুন, চয়নের টেলিফোন ডায়েরিতে পাওয়া গেলেও যেতে পারে। এরপর দুটি ঠিকানাই পাওয়া গেল। অর্জুন থাকে বোসপুকুর কসবার দিকে, আর বর্ষা লেক গার্ডেন্স। পুলিশের দিক থেকে আর কোনো খবর নেই, এই তো? হ্যাঁ। ঠিক আছে বৌদি, আমাকে কটা দিন সময় দিন। বাইরে আসতেই দীপু বলল, আমি একটা ইংরেজি ছবি দেখেছিলাম, তাদের ডিটেকটিভ মহাশয়ের চোর ধরতে গিয়ে ঠ্যাং ভেঙে গিয়েছিল। ভদ্রলোককে হুইল চেয়ারে বসে দিন কাটাতে হতো, তা সেই ভদ্রলোক ওই চেয়ারে বসে বসেই সামনের বাড়ির একটা খুনের উদ্দেশ করে ফেলেছিলেন। রেয়ার উইন্ডো, ওই সম্ভবত গ্যারি কুপার ছিলেন ওই রোলে। তা এখানেও প্রসঙ্গ কেন?
তুমি ওই রকম কোনো কেস পাও না হাতে কেন বলো তো নীলদা? তাহলে আর মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হয় না। পাইনি, পেলে করব। তবে আপাতত তোমার দুর্ভাগ্য আমার পা ভাঙেনি, এবং যেতে হবে অর্জুন রায়ের বাড়ি। আগে বর্ষার বাড়ি গেলে হতো না? কেন, মনে বর্ষার অনুভূতি আসবে বলছিস? আমি তো আর তোমার মতো প্রতিজ্ঞা করে বসিনি যে সারা জীবন শুধু খুনিদের পেছনে দৌড়বো। ইয়াং ল্যাড, মেয়েদের দেখলে আমার বেশ পুলক জাগে, আর প্রেম বলে তো মাদিস কেল্লা। সন্দীপু, আমি কোনোদিনও বলিনি আমার মনে প্রেম নেই, ভালোবাসা নেই। প্রতিজ্ঞা করিনি কেবল খুনি ধরেই জীবন কাটাবো। জানিস, আমি একবার প্রেমে পড়েছিলাম, রানীগঞ্জের মেয়ে। তুমি প্রেম করেছিলে? এরপর হয়তো শুনবো রোবটরাও প্রেম করে, বিয়ে করে। তা কাটাকুটি হলো কেন? সে অনেক কথা, তো রজুতা জানে। নে চ, বাস এসে গেছে। নির্দিষ্ট ঠিকানা মিলিয়ে ওরা যখন অর্জুন রায়ের বাড়িতে পৌঁছল, তখন সাধারণ লোকে কারো বাড়ি যেতে ইতস্তত করে। ঠিক দুপুর 2টো, নেহাত বর্ষার দিন, আকাশে মেঘের ঘটা, ফলে খটখটে আর চিড়বিড়ে রোদ ওদের জ্বালায়নি। এদিকে এখন প্রমোটারদের দৌলতে নানান ধরনের বিল্ডিং উঠছে, আর কোনোটাই 3-4 তলার নিচে নয়। বাস থেকে নেমে ওরা অটো নিয়েছিল। এদিকে দুজনেরই আশা কম, ফলে অটো ড্রাইভারকেই জিজ্ঞাসা করতে হলো ঠিকানার অবস্থানটা কোথায়। অটো ড্রাইভার অবশ্য বলেছিল বেশি না, মাত্র মিনিট 5-এর পথ, কিন্তু হাঁটতে গিয়ে টের পাওয়া গেল 5 নয় 20 মিনিট। কোথাও মেঠো এবড়ো খেবড়ো রাস্তা, কোথাও হয়তো সবে মাত্র ইট ফেলা হয়েছে। বাড়িটা একটু ভেতরের দিকে, আশেপাশের বাড়িগুলোর থেকে বেশ ছোট। একতলা, ছাদ আছে, গ্রিলের দরজা, ভেতর থেকে চাবি বন্ধ। একটু খোঁজ করতেই কলিং বেল পাওয়া গেল। টিপতেই প্রায় মিনিট 2 পর এক মহিলা বেরিয়ে এলেন। বছর 40-41-এর মতো বয়স, সাধারণ চেহারা, রং ফর্সা, চোখে কালো সরু সেলের ফ্রেম। দেখলেই মনে হবে উনি হয়তো কোনো স্কুল মিস্ট্রেস। মহিলার মুখে উদ্বেগ, বেশ ব্যগ্রতা নিয়েই জিজ্ঞেস করলেন, আপনারা কোত্থেকে আসছেন? এটা কি অর্জুন রায়ের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনারা? আমাদের ঠিক চিনবেন না, কিন্তু একটা বিশেষ কারণে আমরা অর্জুন বাবুর খোঁজ নিতে এসেছি। মহিলাকে সামান্য হতাশ বলে মনে হলো। কেন, অর্জুন বাবু কি বাড়ি নেই? 5 দিন হলো সে বাড়ি ফিরছে না। নীল আর দীপু তাকাতাকি করে নিল ক্ষণিকের অবসরে। 5 দিন বাড়ি ফিরছে না কেন? কোথাও গেছে? জানি না, অর্জুনের খোঁজ রাখা আমার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছে। কিন্তু আপনারা এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনারা কি তার কোনো খোঁজ পেয়েছেন? না, আর সেই কারণেই তো আমাদের আশা। বলেই নীল পকেট থেকে নিজের কার্ডটা এগিয়ে দেয়। মহিলা নীলের প্রাইভেট ইনভেস্টিগেটরের পরিচয় পেয়ে আরও আশঙ্কিত হয়ে পড়লেন। তারপর গ্রিল গেট খুলে তাদের ভেতরে নিয়ে গিয়ে ডাইনিং কাম সিটিং স্পেসে নিয়ে বসালেন। খুবই ছোট্ট ফ্ল্যাট, 2টো শোবার ঘর, একটা বাথ আর একটা কিচেন। ছোট্ট করিডোর ঘিরে এদের অবস্থান। সোফায় বসে নীল মুখটা মুছে নিল। দেখা দেখি দীপুও। মহিলা সামনের খালি কাঠের চেয়ারে বসতে বসতে বললেন, আপনি বললেন সেই কারণেই আপনাদের আশা, কারণটা কি বলবেন? তার আগে আপনার পরিচয়টা পেলে ভালো হতো। আমি সমিতা রায়, অর্জুনের মা। আজ করেছিলাম। আপনি কি কোনো সার্ভিসে আছেন? হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের নিচু তলার কর্মী, এলডি ক্লার্ক। আসলে আমার স্বামী ভাস্বর রায় মারা যাবার পর চাকরিটা পেয়ে যাই, নইলে। ছোট্ট হলেও বাড়িটা খুব বেশি দিনের না বলেই মনে হচ্ছে। ঠিকই ধরেছেন, মাত্র 10 বছরের। বাড়িটা যেমন দেখছেন ওইটুকুই শেষ করে ভাস্বর। গৃহপ্রবেশের ঠিক 1 সপ্তাহ যেতে না যেতেই। ঠিক আছে ঠিক আছে, ও প্রসঙ্গ থাক। এখন বলুন, অর্জুন বাবু 5 দিন বাড়ি ফিরছে না, এ নিয়ে কোনো তল্লাশি করেননি? করব, আরো কয়েকটা দিন দেখে। কেন, ও কি প্রায় এরকম করে? হ্যাঁ, প্রায় করে। একবার তো 15 দিন পর বাড়ি ফিরল। কোথায় যায়? কোনো আত্মীয়ের বাড়ি? আত্মীয় বলতে আমার শ্বশুর বাড়ি, কিন্তু খোঁজ নিয়ে দেখেছি ও সেসব জায়গায় যায় না। তাহলে যায় কোথায়? চট করে এই প্রশ্নের উত্তর দিতে পারেন না সমিতা। বলতে বাধা আছে? না, তবে ওকে জিজ্ঞেস করে উত্তর পাই না। বাট আই ডাউট সামথিং। হোয়াট সামথিং? আমাদের খুলে বলুন, কারণ আমরা একটা ইনভেস্টিগেশনের জন্য এসেছি। ইনভেস্টিগেশন? কিসের ইনভেস্টিগেশন? আচ্ছা মিসেস রায়,
চয়ন মুখার্জি বলে কারুর নাম আপনি শুনেছেন? চয়ন আর অর্জুন একেবারে গায়ে গা ঠেকানো বন্ধু। আই সি। কিন্তু চয়নের প্রসঙ্গ এখানে এলো কেন? আপনার কাছে লুকিয়ে লাভ নেই, গত 5 দিন ধরে চয়নকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাঁচালেন। আমার মনে হয় ওরা একসঙ্গে কোথাও গেছে, সেটাই হতে পারে। জানি না, এখনই সেটা বলতে পারবো না। প্যাকেট থেকে সিগারেট বার করে নীল বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ওহ শিওর, সিগারেট এখন কোনো প্রবলেমই নয়। ম্যাডাম, দুজনের একসঙ্গে নিরুদ্দিষ্ট হওয়াটা কোনো বিচিত্র নয়, এবং একা না হয়ে দুজনে একসঙ্গে থাকলে আশঙ্কার দিকটা কমে যায়, কিন্তু সেটা বিশেষ কোনো নিরাপত্তার আশ্বাস দেয় না। ওয়েল, আরেকটা প্রশ্ন করি, এনি গার্লফ্রেন্ড? অর্জুনের সঙ্গে একটা মেয়ের অ্যাফেয়ার গ্রো করেছিল। করেছিল বলছেন কেন? বর্ষা মেয়েটাকে আমার খুব শ্যালো চরিত্রের মেয়ে বলে মনে হয়। কি নাম বললেন? বর্ষা মজুমদার? হ্যাঁ, কিন্তু আপনারা তাকে চিনলেন কেমন করে? চয়নের বাড়ি গেলে ওই একই নাম পেয়েছি। আর আশ্চর্যের কথা, চয়নের মা ঠিক একই কথা বললেন। চয়নের সঙ্গে বর্ষার একটা ক্লোজ ইন্টিমেসি ছিল। সেটা অ্যাফেয়ার্স কিনা সে সম্বন্ধে উনি শিওর নন। এদিকে আপনি বলছেন আজকালকার ছেলে মেয়েদের মনের হদিশ পাওয়া আমার পক্ষে বেশ কষ্টকর। আমার পক্ষে এদের চাল চলন, ডেয়ারিং ভাব, মা বাবার প্রতি অবজ্ঞা, তাদের মুখের দিকে তাকাবারও যেন অবকাশ নেই। আমাদের ছোটবেলাটা কি অদ্ভুতভাবে পিছলে গেল। আমরাও তো একদিন ছোট ছিলাম মিস্টার ব্যানার্জি, কিন্তু এইরকম বেপরোয়া ভাব, যা খুশি তাই করার এত বেশি প্রবণতা দেখে মাঝে মাঝে আমার বড় ভয় করে। এরা কি সত্যিই ঠিক পথে এগিয়ে চলছে? কেঁদে অথবা ভেবে কোনো লাভ নেই ম্যাডাম, একটা জেনারেশন গ্যাপ। আমরা এদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো কিনা জানি না, তবে পিছিয়ে পড়ছি এটা বলতে পারি। এর নাম কি এগিয়ে যাওয়া? কারোর প্রতি কোনো শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, দায় দায়িত্ব বোধ নেই। পুরনো মূল্যবোধগুলো এদের কাছে যেন বস্তা পচা কিছু। এমনকি সামান্য কর্তব্যবোধ ওদের মধ্যে নেই। ওরা এমন ভাব করে যেন দয়া করে বাবা মায়ের কাছে থেকে তাদের কৃতার্থ করছে। আমাদের সব ধ্যান ধারণা কি এক ভুঁয়ে উড়িয়ে দেওয়া যায়? আপনার কোনো কথাকেই অস্বীকার করবার উপায় আমার নেই। আমি নিজেও ফিল করি বর্তমান যুব সমাজে বিরাট একটা পরিবর্তনের ঢেউ এসে আছড়ে পড়েছে। পরিবর্তন আসে, কিন্তু ফলাফল বলে দেয় ভবিষ্যৎ। লেট আস ওয়েট ফর দ্য ফিউচার। ইউ মাইট বি বেস্ট অর ওয়ার্স্ট। এবার অর্জুন সম্বন্ধে কিছু বলুন। অর্জুন আমার অতি সাধারণ ছেলে, আর 5টা নিম্ন মধ্যবিত্ত বাঙালি ছেলের মতোই সে ছিল। ওর বাবা যে ফার্মে চাকরি করতেন, ওনার হঠাৎ মৃত্যুর পর নিয়ম অনুসারে আমি একটা চাকরি পাই। বাড়িটা ওর বাবা কোনো মতে শেষ করে গেলেও মৃত্যুর পর দেখলাম হাতে আর আমাদের বিশেষ কিছু নেই। চাকরিটা পাওয়ার পর ছেলেকে কষ্টে সৃষ্টে পড়ানো আর সংসার চালানো সবই করে আসছি। তবু তাতেও আমাদের একটা সুখ ছিল। অর্জুন ভালো ফুটবল খেলতো, আপত্তি করিনি। ভাবতাম অর্জুন মানুষের মতো মানুষ হয়ে একদিন এই সংসারের ভার নেবে। কিন্তু সব একদিন ওলট পালট হয়ে গেল। আমাকে 9টার মধ্যেই অফিসে বেরিয়ে যেতে হতো। ভোরবেলা উঠে বাজার, রান্না, অর্জুনের খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব একা হাতে সেরে বেরিয়ে যেতাম। একটু বেশি টাকা রোজগার করার জন্যে ওভারটাইমও করতে হতো। বাড়ি ফিরতাম সেই রাত 9টায়, একেবারে ক্লান্ত অবসন্ন হয়ে। আপনার বাড়িতে কাজের লোক নেই? প্রথমত ক্ষমতা নেই, আর দ্বিতীয়ত অনেক বেশি টাকা দিয়েও যারা কাজ করতে আসতো তাদের দিমাগ আর মর্জিতে যখন ইচ্ছে আসা অথবা না আসাকে ঠিক মানিয়ে নিতে পারিনি। তাই একা হাতেই সব করতাম। বেশ, তারপর? একদিন কি একটা অকেশনে তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে যায়। বাড়িতে এসে দেখলাম বাইরের গ্রিল গেট ভেতর থেকে তালা বন্ধ। বুঝলাম অর্জুন বাড়ি ফিরে এসেছে। তাই বেল না দিয়ে নিজের ডুপ্লিকেট চাবি খুলে ভেতরে গিয়ে দেখলাম অর্জুনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে পড়েছে। ওকে না ডেকে নিজের ঘরেই চলে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম একটা লেডিস মড টাইপ জুতো, যেটা আমার নয়, কারণ শীতকালে পা ঢাকা আর বাদবাকি সময়ে চটি পরেই আমার চলে যায়। হঠাৎ আমার কি যেন সন্দেহ হলো। অর্জুনের ঘরে গিয়ে ধাক্কা দিলাম। 2-3 বার ধাক্কা দেবার পর মুখে একরাশ বিরক্তি নিয়ে অর্জুন আধখোলা দরজা আটকে যে অদ্ভুত ভাষায় আমার সঙ্গে কথা বলল,
তা শোনার জন্যে আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না। কি বলেছিল সে? তুমি এখন, তোমার তো এই সময় ফেরার কথা নয়। আমি সহজভাবেই উত্তর দিয়েছিলাম, হ্যাঁ, হঠাৎ একজন ডিরেক্টর মারা যাওয়ায় ছুটি হয়ে গেল। ঘরে কি আর কেউ আছে? থাকতেই পারে, দ্যাটস নান অফ ইওর বিজনেস। আমার সামনেটা সেই মুহূর্তে দুলে উঠেছিল। সেই শান্ত ভদ্র মায়ের একান্ত অনুগত ছেলেটার মুখে এসব কি শুনছি? মাথা ঠান্ডা রেখে আমি জিজ্ঞেস করেছিলাম, সে কি, তোমার ঘরে কে আছে না আছে সেটা খোঁজ রাখার কোনো দরকার আমার নেই? নো, আমি কোনো পার্সোনাল ইন্টারফেয়ারেন্স পছন্দ করি না। হ্যাভ ইউ সিন আমি তোমার কোনো ব্যাপারে নোটবুক করেছি? মিস্টার ব্যানার্জি, বিশ্বাস করুন, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ওর এক একটি শব্দ আমার সামনে বজ্রাঘাত হয়ে আছড়ে পড়ছে। কোনো রকমে আমি বলেছিলাম, এসব কি বলছিস খোকা? তুই আমার অসাক্ষাতে বাড়িতে বসে দরজা বন্ধ করে একটি মেয়েকে নিয়ে গল্প করবি, আর আমি কিছু প্রশ্নও করতে পারবো না? পাড়ার লোক জানলে কি বলবে? ড্যাম ইওর পাড়ার লোক, হু ক্যাচ দেম। আমার ফ্ল্যাটে আমার ঘরে বসে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে গল্প করতেই পারি। ধীরে ধীরে আমিও নিজেকে ফিরে পাচ্ছিলাম। ফিরে আসছিল একটা অভিভাবকীয় মেজাজ, একজন মা যিনি তখন আদর নয় শাসন করতে এসেছেন। বলেছিলাম, না অর্জুন, এটা এ ফ্যামিলির রেওয়াজ নয়। তোমার কোনো পুরুষ বন্ধু হলে, ধরো চয়ন বা অন্য কেউ, আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু মেয়ে বন্ধু নিয়ে নির্জন বাড়িতে ঘরের দরজা বন্ধ করে থাকতে পারো না। ক্যান ইউ সে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ বয় অ্যান্ড গার্ল? সেটা বোঝার বয়স তোমার হয়েছে, এবং এটা কেন দৃষ্টিকটু তা বোঝার বুদ্ধিও তোমার হয়েছে। যাই হোক, এ ব্যাপারে আমি তোমার সঙ্গে কোনো তর্কে যেতে চাই না। তুমি বরং মেয়েটিকে ডাকো, আমি তার সঙ্গে কিছু কথা বলবো। তুমি কি আমাদের সন্দেহ করছো? বাট আই ডিড নাথিং রং। সেটা তো খুবই ভালো কথা, তবু আমি তার সঙ্গে কথা বলতে চাই। অর্জুন কিছু বলার আগেই মেয়েটি বেরিয়ে এসেছিল। দেখে আমি চমকে গিয়েছিলাম। পরনে একটা বয়েজ শার্ট আর খুব টাইট একটা জিন্স প্যান্ট, বয়েজ কাটেই ছাঁটা চুল, আর শরীর স্বাস্থ্যে এবং মুখশ্রীর সৌন্দর্যে মেয়েটি এক কথায় আমার ছেলের কাছে বড়ই আনম্যাচিং। নিশ্চয়ই খুব বড়লোকের মেয়ে, হয়তো ওই মেয়ের দৈনিক হাত খরচই 1000 টাকা। মেয়েটিকে দেখে আমার প্রথমেই যে কথাটা মনে হয়েছিল সেটা হলো, এ মেয়ে যদি কোনো অঘটনে বউ হয়ে আসে, আমার তিল তিল করে গড়া সংসারটা টুকরো হয়ে যাবে। আমি কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল, Hi auntie, I am Borsha Mojumdar, the only daughter of Chief Justice Nolin Boron Mojumdar. I have heard every language of yours, but sorry to say, you are belonging in 19th century. ভালো কথা, কিন্তু এই ছোট্ট বাড়িটার মালিক এখনো আমি। তাই আমি যে শতাব্দীতেই বাস করি না কেন, আমার একটা লিভিং স্ট্যাটাস আছে, যেটা কিছু এথিক্সের ওপর দাঁড়িয়ে আছে। আমি চাই না বিবাহিত জীবনের আগে নির্জন বাড়িতে একটি ছেলে এবং মেয়ে দরজা বন্ধ করে একসঙ্গে বসে সময় কাটাক। Oh auntie, you are very backdated women. সস্তা মিডল ক্লাস অর্থোডক্সের কোনো মানে নেই। লাইফ ইজ ভেরি ফাস্ট টুডে। তুমি মেয়ে হয়ে কথা বলছো? Why not? মেয়েরা আজ কোনোভাবেই ছেলেদের থেকে পিছিয়ে থাকতে রাজি নয়। শোনো বর্ষা, তুমি যেটা বলছো সেটা স্ত্রী স্বাধীনতা নয়, সেটা স্বেচ্ছাচারিতা। কাঁধ শ্রাগ করে সেদিন বর্ষা বলেছিল, Well, that's your opinion. Now listen our decision. I like your son Arjun. We want each other. So we have finalized that we must live together. It might be here. Of course your permission is a factor. আর আমি যদি মত না দিই? Then there is my house. A big one. তোমার বাবা মা এটা মেনে নেবেন? Oh, why not? They are not so backdated. Well, Arjun, now you decide whether you will stay with your mother or not. It depends on you. প্রায় মিনিট 3 ফিতের ফাঁসের খেলা শেষ করে বর্ষা জুতো পরে বেরিয়ে যাওয়ার সময় অর্জুনের দিকে তাকিয়ে বলেছিল, Arjun, would you please accompany me? ওরা দুজন আমার নিম্ন মধ্যবিত্ত সেন্টিমেন্টকে মূল্য না দিয়ে আমার মুখে অপমানের থাপ্পড় কষিয়ে দিয়ে চলে গিয়েছিল। নীল আর দীপু এক মনে সমিতা দেবীর কথাগুলো শুনে যাচ্ছিল। দীপুই কথা বলল, অর্জুন কি তারপর থেকে এ বাড়িতে আসছে না?
না ভাই, তাহলেও নয় তার চলে যাওয়ার একটা অর্থ খুঁজে পেতাম। কিন্তু কিছুদিন পরেই টের পেলাম অর্জুন যেন কেমন হয়ে যাচ্ছে, কেমন মিয়ে গেছে। আমার সঙ্গে কোনো কথাই বলে না, নিজের মনে থাকে। কখন আসে কখন যায়, বাড়ির খাওয়া দাওয়া সব ছেড়েই দিয়েছে। পড়া বা খেলাধুলো কিছুই করে না। এরপর একদিন অনেক রাতে ফিরল এক পেট মদ খেয়ে, সেই শুরু। তারপর সেটাও বন্ধ হয়ে গেল। কেমন একটা ঘোর নিয়ে বাড়ি আসতো, মুখে কোনো অ্যালকোহলের গন্ধ পেতাম না, কিন্তু বুঝতে পারতাম ও অন্য কোনো নেশা করছে, যার কোনো গন্ধ থাকে না, থাকে শুধু নির্জীব হয়ে যাওয়া অভিব্যক্তি। তবু সেইভাবেই বেশ কিছুদিন বাড়ি ফিরল। কিন্তু ইদানিং মিস্টার ব্যানার্জি, আমি বড় ক্লান্ত, বড় অভিশপ্ত। সামান্য সময়ের জন্য নীল চুপ করে থাকল। কিছু সংকটের সময় আসে যখন মানুষকে ধাতস্থ হওয়ার জন্য সময় ধার করতে হয়। তারপর এক সময় ও জিজ্ঞাসা করল, আচ্ছা মিসেস রয়, আপনি তো বললেন চয়নের সঙ্গে অর্জুনের বন্ধুত্ব বেশ গভীর। হ্যাঁ, এইসব ঘটনার আগে চয়নই ছিল ওর একমাত্র বন্ধু। চয়ন বড়লোকের ছেলে হলেও ওর মধ্যে সেসবের কোনো চিহ্নই ছিল না। কতদিন ওই ঘরে বসে চয়ন আমাদের কত গান শুনিয়েছে, কতদিন দু বন্ধু মিলে রান্না করেছে, সারাদিন হয়তো দুজনে ক্যারাম খেলেই কাটিয়ে দিয়েছে। হ্যাঁ, শুনেছি চয়ন খুব ভালো গান গাইতে পারত। শুধু ভালো নয়, রীতিমতো ভালো। ও তো প্রায়ই বলতো, মাসিমা, বাবা চান আমি বড় মাপের ব্যারিস্টার হই, কিন্তু আমার ইচ্ছে বড় গায়ক হবার। বেশ, তারপর কি যে হলো দুজনের মধ্যে। চয়ন এবারই আসা বন্ধ করে দিল। আমি অর্জুনকে জিজ্ঞেস করলে বলতো, যার ইচ্ছে হবে আসবে, না হলে আসবে না, এতে এত ভাবার কি আছে। ভ্রু দুটো কুঁচকে নীল কয়েক মিনিট সমিতার দিকে তাকিয়ে রইল। তারপর জিজ্ঞাসা করল, ওদের মধ্যে দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছিল, জানেন কিছু? না, চয়নের বাড়িতে 2-3বার ফোন করেও ওকে ধরতে পারিনি। ভেবেছিলাম আবার একদিন সব ঠিক হয়ে যাবে। বর্ষা যখন এ বাড়িতে আসতো তখন কি চয়ন এ বাড়িতে আসা যাওয়া করত? তা তো বলতে পারবো না মিস্টার ব্যানার্জি, কারণ বর্ষাকে আমি একদিনই দেখেছি, এবং সেই ঘটনার পর বর্ষা আর কোনোদিনও এ বাড়িতে আসেনি। হলফ করে বলতে পারবো না, কারণ ছুটির দিন ছাড়া আমি বাড়িতে কতটুকুই বা থাকতাম। ঠিক আছে ম্যাডাম, আজ আমরা চলি। অর্জুন ফিরলে আমায় কষ্ট করে একবার রিং করবেন। নীল উঠে পড়েছিল, কিন্তু সমিতা আবার পাল্টা প্রশ্ন তুললেন। কার্ডে দেখলাম আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর। অর্জুন সম্বন্ধে অনেক কিছু জানলেন। আমার ছেলের কি কিছু হয়েছে? প্লিজ আমার কাছে আপনি কিছু লুকোবেন না। মিসেস রয়, অর্জুন এখন ঠিক কোথায় আছে, কেমন আছে, তার কিছুই জানি না আমরা। আমি এসেছিলাম চয়নের ব্যাপারে অর্জুন কিছু জানে কিনা সেই খবর নিতে। চয়নের ব্যাপারে বলতে আপনি কি মিন করছেন? ঠিক আপনার ছেলের মতোই আজ 5 দিন হলো চয়নকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন, চয়নের বাবা আপনার কাছে খোঁজ খবর নিতে আসেননি? কই না তো, অন্তত আমার জানা নেই। অর্জুন বাড়িতে না ফেরা সত্ত্বেও কি আপনি অফিস যাতায়াত করছেন? হ্যাঁ, কারণ অর্জুন তো প্রায়ই এরকম করে, আর সেই জন্যে তো দিনের পর দিন অফিস কামাই করা সম্ভব নয়। তা বটে। ঠিক আছে মিসেস রয়, আপনাকে অনেক বিরক্ত করলাম। অর্জুন ফিরলে কিন্তু কাইন্ডলি জানাবেন। রাস্তায় নেমে দীপু জিজ্ঞাসা করল, এবার তাহলে বর্ষা মজুমদার? নিশ্চয়ই। আচ্ছা গুরু, আমার একটা খটকা লাগছে। বলে ফেল। একটা ত্রিভুজ প্রেমের গন্ধ পাচ্ছি। কিরকম? বর্ষা ভালোবাসতো অর্জুনকে। বাস্তু কি? লিভ টুগেদার করতে চাইছিল যে মেয়ে। ভালো টালো না বাসলে কোনো মেয়ের পক্ষে কি কোনো ছেলেকে নিয়ে রাত্রিবাস করা সম্ভব? বর্ষা ইজ নট আ প্রস্টিটিউট। এখনই এত কিছু ভেবে নিতে আমি রাজি নই, অ্যাটলিস্ট বর্ষাকে মিট না করা পর্যন্ত। হ্যাঁ, তা তো বটে। তবে মিসেস রায়ের ভার্সনে বর্ষাকে খুব একটা পিওর মেয়ে বলে মনে হচ্ছে না। দেখাই যাক। বর্ষার বাড়িতে ওরা যখন পৌঁছল তখন ভর সন্ধে পার হয়ে গেছে। নীল ঘড়ি দেখল,
7টা। আনোয়ার শাহ রোড ধরে পশ্চিম মুখে খানিকটা গিয়েই ডান দিকে মোড় ঘুরতেই বর্ষার বাড়ি। খোঁজার বিশেষ ঝামেলা ছিল না, বিশাল বড় না হলেও নেহাত ছোট বাড়িও নয়। বাড়ির সামনের অংশটাই ছোট্ট লন, চৌকো গ্রিল দিয়ে ঘেরা। গ্রিলের দরজা ভেজানো ছিল, ঠেলতেই খুলে গেল। ছোট নুড়ি পাথরের রাস্তা চলে গেছে বাড়ির দরজা পর্যন্ত। দুধাপ শ্বেত পাথরের সিঁড়ি এবং সামনেই পালিশ করা দরজা। দরজা বন্ধ, নেমপ্লেটে লেখা নলিন বরণ মজুমদার। কলিং বেল ছিল। বার দুয়েক টেপার পর মাঝবয়সী এক ভদ্রমহিলা এসে দরজা খুলে দাঁড়ালো। বর্ষা আছে? হ্যাঁ দিদিমণি এই মাত্র ফিরলেন। কথাতেই বোঝা গেল কাজের মেয়ে। নীল বলল, দিদিমণিকে একটু ডাকা যাবে? কিন্তু আপনারা কারা? গিয়ে কি বলবো? বলবে মানে? ঠিক আছে। পকেট থেকে নিজের কার্ড বার করে মেয়েটির হাতে দিয়ে বলল, এটা পৌঁছে দিলেই উনি বুঝতে পারবেন। বাড়িতে আর কে আছেন? এখন তো কেউ নেই, বড়বাবু ফেরেননি আর মা গেছেন মার্কেটিং করতে। ঠিক আছে, তুমি একটু খবর দাও। আপনারা বসুন, আমি খবর করছি। সোফায় বসতে বসতে দীপু বলল, কাজটা কি ঠিক করলো? আবার কে কি করলো? এই যে মেয়েটি আমাদের ছেলে না, জানে না বাড়িতে একটি সমস্ত মেয়ে ছাড়া আর কেউ নেই। বেমালুম পার্লারে বসিয়ে উপরে উঠে গেল। আমরা ডাকাত ফাকাতও হতে পারতাম তো। একবার সিঁড়ির মাথায় তাকিয়ে দেখ। দীপু পার্লার থেকে উঠে যাওয়ার সিঁড়ির দিকে তাকিয়ে বলল, উরি বাবা, এই ছাড়া পেলে তো আর দেখতে হবে না। দুটো ভীষণ আকারের গ্রে হাউন্ড সম্ভবত বাঁধা আছে, কিন্তু সমানে গড়গড় আওয়াজ করে চলেছে। মিনিট খানেকের মধ্যেই দারুণ বাটিক প্রিন্টের ম্যাক্সি পরে ততোধিক দারুণ রূপসী এক তন্নিকে দেখা গেল। তার হাতে নীলের দেওয়া কার্ড ধরা আছে। মেয়েটি একবার কুকুর দুটোর মাথায় হাত ছুঁয়ে নিচে নেমে এলো। চলার মধ্যে দাম্ভিকতার ছোঁয়া। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। আচ্ছন্ন করার মতো দৃষ্টি, তীক্ষ্ণ এবং ধারালো এবং আবিষ্ট করার শক্তি রাখে। রঙে আর স্বাস্থ্যে যৌবন যেন উথলে পড়ছে। দীপু মনে মনে ভাবল, এই শালার মেয়ে বহু ছেলের মাথা চিবোবে। হয়তো বলেই ফেলতো ঠোঁট কাটা ছেলে, কিন্তু নীলের দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমি নীলাঞ্জন ব্যানার্জি, পরিচয়টা কার্ডে লেখা আছে। Well, but why a private detective has come to meet me? বলবো, সব বলবো বলেই তো আশা। Be seated, please. মনে মনে দীপু ভাবছিল, এ মেয়ে কোন লন্ডনে জন্মেছে, বাংলা বলতে জানে না নাকি। সোফায় বসতে বসতে নীল বলল, আপনি নিশ্চয়ই বর্ষা মজুমদার? Yes, it's fact. Now tell me, what can I do for you? চয়ন মুখার্জিকে চেনেন? হঠাৎ যেন বর্ষার মুখে বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। রক্তিম হতে গিয়েও একটা চাপা বিষণ্ণতা ফুটে উঠল। হ্যাঁ, চিনি। কিরকম চেনেন? What do you mean? অন্যভাবে নেবেন না, কথাটা জিজ্ঞেস করার পেছনে একটা বড় কারণ আছে। কারণটাই আগে শুনি। প্রায় 5 দিন হলো চয়নকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা কি জানেন? বর্ষা খানিকক্ষণ মাথা নিচু করে রইল। কপালে হাত দেওয়ার ছলে সম্ভবত চোখ দুটো ঢাকতে চাইছিল। মিস মজুমদার। ধীরে ধীরে বর্ষা মুখ তুলে তাকালো। কে বলবে এই মেয়ের চোখেই একটু আগে ছিল ঔদ্ধত্য। দীপুর মনে হলো বর্ষার চোখে বর্ষা নামতে বেশি দেরি নেই। খবরটা কি আপনি শুনেছেন? শব্দ করে উত্তর না দিয়ে ও কেবল মাথা নাড়িয়ে সায় দিল। তাহলে শুনেছেন? কার কাছ থেকে? ওর বাবাই আমাকে ফোন করেছিল। He rang me at least 5 or 6 times. কেন মিস মজুমদার? উনি আপনাকেই বা এতবার ফোন করলেন কেন? Because হ্যাঁ বলুন। we are engaged. We love each other. মিস মজুমদার, চয়নের মায়ের মুখ থেকে আপনাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা আমি শুনেছি, কিন্তু এতটা নয়। কিন্তু এর মধ্যে ইফ বাট এর কোনো পাঁচিল নেই মিস্টার ব্যানার্জি, অ্যান্ড আই এম ভেরি মাচ ওয়ারিড। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না চয়ন কোথায় যেতে পারে। আমাকে কিছু না বলে কোথাও যাবে এমন তো হতে পারে না। আমার কিন্তুর ছেদ এখনো টানেনি মিস মজুমদার। আমার প্রশ্ন, চয়নকে আপনি ভালোবাসেন এবং তাকে বিয়ে করছেন, বাট হোয়াটস অ্যাবাউট অর্জুন রায়? ইটস আ স্যাড স্টোরি। আই ফিল ফর অর্জুন, বাট আই এম হেল্পলেস। কিরকম? আপনি নিজেই তো একদিন অর্জুনের মায়ের কাছে স্বীকার করে এসেছিলেন অর্জুনের সঙ্গে আপনি লিভ টুগেদার করতে চান। দ্যাট ডে আই হ্যাড নো আদার ওয়ে,
but to say those dirty words. বিশ্বাস করুন মিস্টার ব্যানার্জি, মাসিমা সেদিন এমন নোংরা ইঙ্গিত দিয়ে কথা বলেছিলেন, আমাকে বাধ্য হয়েই লিভ টুগেদারে কথা বলতে হয়েছিল। তার মানে আপনি বলছেন অর্জুনের সঙ্গে কোনো... অর্জুন ইজ মাই ফ্রেন্ড, আ ভেরি গুড ফ্রেন্ড। হ্যাঁ, আমার স্বীকার করতে কোনো অসুবিধে নেই যে অর্জুন হ্যাড আ সফট কর্নার ফর মি। এটা কোনো অন্যায় কিছু নয়। একসঙ্গে মেলামেশা করতে করতে আমাকে তার ভালো লেগেছিল, হয়তো এখনো ভালোবাসে, বাট সরি টু সে আই লাভ চয়ন। অর্থাৎ আপনার দিক থেকে অর্জুনের প্রতি সেই অর্থে কোনো দুর্বলতা নেই। বললাম তো, অর্জুন ইজ মাই গুড ফ্রেন্ড। অর্জুন যে আপনাকে ভালোবাসে সেটা কি চয়ন জানে? দ্যাট আই কান্ট সে। হয়তো জানে কিংবা জানে না, কারণ চয়নকে আমি অর্জুনের দুর্বলতার কথা জানাইনি। কেন? অর্জুন আর চয়ন এরা একে অপরকে ছেড়ে থাকতে পারত না, এতই ওদের মধ্যে নিবিড় বন্ধুত্ব। দে আর ভেরি মাচ বুজম ফ্রেন্ডস। অর্জুন কি জানে আপনারা দুজন দুজনকে ভালোবাসেন? ইয়েস, অর্জুন যখন আমাকে প্রপোজ করে তখনই আমি ওর কাছে সব কিছু খুলে বলি, অ্যান্ড ইট ওয়াজ দ্যাট ডে ওয়েন উই ওয়ার ইন হিজ হাউস। তার মানে আপনি ওই একদিনই অর্জুনের বাড়ি গেছিলেন? ইয়েস, অর্জুন বলেছিল ওর কি বিশেষ কথা আছে, সো আই ওয়েন্ট দে। আই এম সরি, মাসিমাকে আমি ওইসব কথা বলেছিলাম। আসলে অর্জুনকে রিফিউজ করা, তারপরে এই মাসিমার ওইসব কথা, আই ওয়াজ টোটালি গন ম্যাড। এরপর আর অর্জুনের সঙ্গে আপনার দেখা হয়নি? হয়েছিল, দেখলাম ও নেশা করা শুরু করেছে। দেবদাস হওয়াটা কোনো কাজের কথা নয়। আমি ওকে বোঝাতে চেয়েছিলাম, বাট অর্জুন আমার কথার মূল্য দেয়নি। আমি ওর সঙ্গে দেখা সাক্ষাৎ টেম্পোরারিলি বন্ধ করে দিয়েছিলাম। রাদার আই ওয়ান্টেড টু হেল্প হিম টু ফরগেট মি। একটা প্রভাব আছে, ভেরি কমন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। অর্জুন এখন কোথায় তা জানেন? না। চয়নের সঙ্গে হি ইজ অলসো অ্যাবসকন্ডেড। হোয়াট? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, এটাই সত্য। 5-6 দিন হলো অর্জুনও বাড়ি ফিরেন। মাসিমা, আই মিন অর্জুনের মা কি বলছেন? অর্জুন নাকি আজকাল প্রায় বাড়ি ফিরত না। 3-4 দিনের মতো হঠাৎ হঠাৎ কোথাও উধাও হয়ে যেত। মানেটা কিন্তু ভয়ঙ্কর হয়ে দাঁড়াচ্ছে। হোয়াট অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু সে মি? ক্লিয়ার ইট প্লিজ। আমরা নিজেরাই কোনো ক্লিয়ার জায়গায় নেই, তাই আপনার প্রশ্নের উত্তরও দিতে পারছি না। কিন্তু ভয়ঙ্কর কিছু বলতে আপনি কি মিন করছেন? কিছু মনে করবেন না, আমাদের স্বভাবটাই হচ্ছে প্রথমে খারাপ কিছু ভেবে নেওয়া। আমি তো সেটাই শুনতে চাইছি। নো ম্যাডাম, আগেই বলেছি, বলার মতো জায়গায় আমরা এখনো পৌঁছইনি। এরা দুজন একই সঙ্গে কোথাও যেতে পারে বলে কি আপনার মনে হয়? মেবি, কিন্তু সামান্য হিন্টস আমি পাবো না, তাই বা কেমন করে হয়? চয়নের সঙ্গে আপনার লাস্ট দেখা কবে? 1 week ago. কোনো অ্যাবনর্মালিটি? অ্যাবনর্মালিটি মিন্স? স্বভাবে কোনো পরিবর্তন? সামান্য একটা ছোটখাটো ত্রুটি আমার চোখে পড়েছিল, যেটাকে একটা ছোট্ট খটকাও বলতে পারেন। কিরকম? কদিন যাবৎ কেমন যেন অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গেছিল। চয়ন বরাবরই উচ্ছল, হাসি খুশিতে মেতে থাকতে ভালোবাসত, কিন্তু কদিন যাবৎ লক্ষ্য করতাম আমার সঙ্গে কথা বলতে বলতে কোথাও যেন হারিয়ে যেত। মনে হতো হি ওয়াজ ডিপলি থিঙ্কিং ওভার সাম আদার প্রবলেমস। কিছু এক্সপ্রেস করেনি? না, এড়িয়ে গেছে। ওয়েল ম্যাডাম, আজ আমরা উঠি। চয়নের কোনো খবর পেলে আমাকে জানাবেন। কার্ডে আমার ফোন নাম্বার রইল। ও হ্যাঁ, বাড়িতে তো আপনি একা, আপনার বাবা মা? ড্যাড সকাল থেকে রাত পর্যন্ত ব্যবসা নিয়ে ব্যস্ত। আমাকে বা মাম্মিকে সময় দেওয়ার সময়ই নেই তার। তাই মাম্মি বিকেল আর সন্ধে কাটান হয় ক্লাবে, নয়তো মার্কেটিংয়ে। আপনাদের কিসের ব্যবসা? নাথিং রিমার্কেবল। ইস্টার্ন জোনে পলিপ্যাকের র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচার করেন আমার ড্যাড। আর কিছু বুঝুক না বুঝুক, দীপু এটা বুঝলো পার্টি মালদার। রাস্তায় নেমে ও বলল, এই জন্যই সালা আমি বড়লোকদের বাড়িতে যেতেই চাই না। কেন? তুই তো বর্ষাকে দেখতে চেয়েছিলি। রক্ষে করো গুরু, এইসব ট্যাঁস মার্কা বড়লোকের আদুরি মেয়েদের না আমার একেবারেই ভালো লাগে না। একটা সেন্টেন্সে নিদেন পক্ষে 6টা করে ইংরেজি পাঁচ। কেন রে সালা, আমরা কি বাংলা বুঝি না নাকি তুই বাংলা বলতে পারিস না? হ্যাঁ গুরু, একটা কথা শুনে রাখো, ও মেয়ে যতই প্রেমের কাঁদুনি গাক, 1 নম্বরের চড়া নেমে বহু ছেলেকে ড্রপিং করে ঘুরে বেড়ায়। ভালোবাসায় এরা কচ্ছু বোঝে। আমার কি মনে হয় জানো, এইসব পাগলি টাইপের মেয়েরা না খুব জুতের হয় না। তুমি কি ভাবছো অর্জুনকে ও নাচায়নি? আমি তো সালা কিছুক্ষণ মাত্র দেখেছি, কথা বলার ঢং ঢং দেখে আমি তো উইক হয়ে পড়েছিলাম। তোর ভ্যান ভ্যানানি থামাবি? হ্যাঁ, যথা আজ্ঞা গুরু। কিন্তু বেশিক্ষণ লাগলো না।
বাড়ি ফিরে বসামাত্রই পুলিশ অফিসার বিকাশ তালুকদারের ফোন। আবার কেলো হয়েছে বুঝলেন ব্যানার্জি সাহেব। অর্ধদগ্ধ সিগারেটটা অ্যাস্ট্রের মধ্যে গুঁজতে গুঁজতে নীল জিজ্ঞাসা করল, কেলো মানে? কেলেঙ্কারি। এই মাত্র সংবাদ পেলাম সার্কুলার রোড আর পার্ক স্ট্রিট ক্রসিং একটা কবরখানা আছে, সেখানে এক অজ্ঞাত পরিচয় যুবকের ডেড বডি পাওয়া গেছে। কোথায় বললেন? কবরখানায়? হ্যাঁ, মিসেস হেনরিয়েটা নামে একজন কবরের ধারে মুখ থুবড়ে পড়ে আছে। আপনি কে ছিলেন? সেখান থেকেই আসছি। বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে। কত বয়স অনুমান করছেন? 21-22 মতন হবে। বডি শনাক্ত করার জন্য কি কেউ এসেছিলেন? না, এটা এখনো খবরের কাগজের দপ্তরে গিয়ে পৌঁছয়নি। অবশ্যই এক্ষুনি তা করতে হবে। আমরা গেলে বডিটা একবার দেখতে পাবো? আপনাকে আটকাবে কে? কিন্তু ব্যাপারটা কি বলুন তো? ডিটেলস আমি পরে জানাবো, তবে ঠিক ওই বয়সের একটি ছেলের বডি আমি খুঁজছি। আপনার কোনো রিলেটিভ নাকি? না, তবে আমার অগ্রজ প্রতিম সাগর মুখার্জির ছেলে আজ দিন 5 নিরুদ্দেশ। এনিওয়ে, আপনাকে সঙ্গে নিয়ে আমি একবার পুলিশ মর্গে এবং অন দ্য স্পটে যেতে চাই। স্পটে যাবেন মানে কবরখানায়? হ্যাঁ, যদিও আজ রাতেই যাওয়া উচিত, কারণ আমার একদিনের লেট যাওয়া মানে অনেক কিছু সূত্র হাত থেকে ফসকে যেতে পারে। ঠিক আছে, ভোর ভোরই আপনি লালবাজারে চলে আসুন, ওখান থেকে আমরা একসঙ্গেই যাব। ছ-7 দিনেই বডি বিকৃত হয়ে গিয়েছিল। বিশেষ করে মুখের চেহারা কদাকার। আজকের কাগজেও বেরিয়েছে সার্কুলার রোডের নিকটবর্তী কবরখানায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। তার কপালে গভীর ক্ষতের চিহ্ন। সম্ভবত তাকে ক্লোজ রেঞ্জ থেকে গুলি করে মারা হয়েছে। মৃতের বয়স আনুমানিক 21-22 ইত্যাদি ইত্যাদি। নীল কপালের দিকে নজর দিল। হ্যাঁ, গুলি করা হয়েছে, যদিও বিকৃত মুখখানি এতই বিশ্রীভাবে ফুলে গিয়েছিল যে ক্ষতচিহ্ন ক্রমশ আশপাশের মাংসের চাপে বুজে আসছিল। কোনো রক্তের রেখাও ছিল না। এখন বর্ষাকাল, মাঝে মাঝেই প্রচণ্ড বেগে বৃষ্টি হয়ে গেছে গত 1 সপ্তাহে। পকেট থেকে ছবিটা বার করল নীল। হ্যাঁ, চয়নের মুখের আদল তো আছেই, বিশেষ করে চুলের স্টাইল। চয়নের মাথায় ঘন কোঁচকানো চুল, বৃষ্টি আর কাদায় খানিকটা এলোমেলো। শরীর সাদা চাদরে ঢাকা থাকায় নিচের অংশ দেখা যাচ্ছিল না। তবুও নীলের অভিজ্ঞ চোখ একবার দেখেই বলে দিল এটা অর্জুনের বডি নয়। নাকে ঠেসে রুমাল চেপে পাশে দাঁড়িয়েছিল দীপু। কোনো রকমে ও বলতে পারল, চলো করো, এই নরকের গন্ধে অন্নপ্রাশনের ভাত তুলে আনবে। বোঝাই যাচ্ছে তোমার সাগরটা কপালে ফেটেছে। চলো চলো চলো। সত্যি আর দাঁড়ানো যাচ্ছিল না। ওরা বেরিয়ে এলো। তোমার সাগরটাকে ফোন করবে নাকি? না, এই নিষ্ঠুর সংবাদটা পুলিশই দেবে। বরং তালুকদারকে একটা ফোন করে সাগরদার বাড়ির ঠিকানাটা জানিয়ে দিই। কাছাকাছি এসটিডি বুথ থেকে ফোন করে বেরিয়ে এসে নীল বলল, এখনই একবার পার্ক সার্কাস কবরখানায় যেতে হবে। তা নয় গেলে, কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না। মিনিমাম 6 দিন ওখানে বডিটা পড়েছিল, তাই 6 দিনে কোনো সাহেব মরেনি? হ্যাঁ, প্রশ্নটা আমারও। কেন এতদিন বডিটা কারোর নজরে এলো না? সেই জন্যই আরো বেশি করে জায়গাটা তন্ন তন্ন করে দেখা দরকার। ওকে বস, লেট আস মার্চ টু পার্ক সার্কাস গ্রেভিয়ার্ড। ওরা যখন কবরখানায় এসে পৌঁছল তখন প্রায় বেলা 11:30। কাঠের রেলিং দরজা ঠেলে ওরা ভেতরে গিয়ে দাঁড়ালো। চারদিকে সবুজের সমাহার। অদ্ভুত শান্ত নীরবতা ছড়িয়ে রয়েছে। সার সার সমাধিবেদী। নিমেষে পট পরিবর্তন। কবরখানার বাইরে ট্রাম, বাস, লরি আর মোটরের যান্ত্রিক গোলযোগ, সঙ্গে অসংখ্য মানুষের কোলাহল। অথচ মাত্র একটি ইটের দেয়ালের এপাশে শান্ত নির্জন পবিত্রতা। নীল আর দীপু কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এমন সময় একজন প্রৌঢ়, সম্ভবত কেয়ারটেকার, নীলের কাছে এসে জিজ্ঞাসা মুখে দাঁড়ালো, भाई साहब, कल यहाँ से एक डेड बॉडी मिला था। हाँ जी, पुलिस वो बॉडी ले गया। मैंने पुलिस को खबर भेजा था। लेकिन हम वो स्पॉट में जाना चाहता है। आप क्या पुलिस से आ रहा है साहब? जी हाँ,
तो ये लाइन में एकदम सीधा चला जाइए, एकदम एंड में मिसेस हेनरिएट के ग्रेव जिधर है वहां आई। ঠিক है। ওরা এগিয়ে যায়। দীপু বলে, গুরু তুমি মায়ের রাষ্ট্রভাষাটা কবে ছাড়বে বলো তো? ওটা তোমার ঠিক না আসে না। চুপ কর। ভাষার দরকার হয় কেন? মনের কথা আদান প্রদানের জন্য। তা সেটা তো হয়েছে। তবে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তবে খুব একটা আনাড়ি হিন্দি বলিনি আমি। আর নিজের ফাটা ঢাক নিজেই পেটাও, আমার কি। মিসেস হেনরিয়েটার সমাধিবেদিটা ছিল একেবারে শেষের সারিতে। তারও ওপাশে খানিকটা ঘাস জঙ্গল, বুনো গাছগাছালি, আগাছা আর নোংরা কিছু পরিত্যক্ত বিবর্ণ প্রায় জামা কাপড়ের শেষাংশ এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কয়েকটা বিশাল বিশাল নিম, বট, আমেরা শাখা প্রশাখা বিছিয়ে নিজেদের মধ্যে সহাবস্থান করে আছে। জায়গাটা ভালো করে দেখতে দেখতে নীল বলল, আইডিয়াল প্লেস। হ্যাঁ, কবর দেওয়া তো। সে তো বটেই, তবে নিশাচর বা নেশাখোরদের কাছেও। এখন সবে 12টা বাজে, কিন্তু আকাশ ঘন মেঘ থাকায় এরই মধ্যে জায়গাটা কেমন অন্ধকার অন্ধকার, থমথমে, তাই না? এই কথা কেন বলছো? এই জায়গাটা এই সন্ধ্যের পর বা গভীর রাতে কি চেহারা নেবে? হ্যাঁ, তাই তো, শয়তানের আখড়া। কিন্তু তারা এখানে আসবে কি করে? গেটের মুখে কেয়ারটেকার আছে না, চারপাশে উঁচু উঁচু পাঁচিল। আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। বেড়া আছে, বেড়া টপকাবার রাস্তাও নিশ্চয়ই আছে। মিসেস হেনরিয়েটার সমাধির পাশটা ভালো করে লক্ষ্য করছিল নীল। একটা জায়গায় ঘাস থেতলে আছে, এদিক ওদিক কয়েকটা সিগারেটের টুকরো, কিছু ভাঙা মদের চ্যাপটা বোতল। আর একটু এগিয়ে যেতেই পাওয়া গেল আস্ত গাঁজার কলকে। সেগুলি দেখতে দেখতে নীল বলল, কিছু বুঝছিস দীপু? হ্যাঁ, আসর বসার নমুনা। বিশেষ করে গাঁজার কলকেটা খুব পুরনো নয়। রোজই তো বৃষ্টি হচ্ছে, হয়তো তাই গায়ে ময়লা টয়লা ধরেনি। হতে পারে, কিন্তু কলকাতা শহরে এত জায়গা থাকতে বেছে বেছে এই জায়গাতেই চয়নকে খুন করা হলো কেন? তবে কি চয়নও নেশা করত? তাও হতে পারে। আর নেশা টেশা করেই তো খুন যখন করার প্রবণতা বাড়ে। কিন্তু নীলদা, এই খুনের কারণ কি? আই মিন মোটিভ। কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু অর্জুন কোথায়? তাকে পেলেও তো খানিকটা রহস্য কাটত। আচ্ছা, অর্জুন খুন করেনি তো? ওদের দুজনের মধ্যে যথেষ্ট ভাবটাপ ছিল। কোনো অজুহাতে চয়নকে এখানে নিয়ে এসে মার্ডার করে তারপর দেশ ছেড়ে ভাগল বা? তোর কথা একেবারে উড়িয়ে দিচ্ছি না, কারণ এক্ষেত্রে মার্ডার করাটা মোটিভের দিক থেকে প্রচন্ড জোরদার। কাজটা করাও ওর পক্ষে সব থেকে সহজ, এবং ওর নিরুদ্দিষ্ট হওয়াটাই ওর দিকে সন্দেহর পাল্লা ভারী করে দিচ্ছে। কিন্তু রিভলভার পাবে কোত্থেকে? পিস্তল বা রিভলভার বা ওয়ান শটার পাওয়া কোনো শক্ত ব্যাপারই নয়। যে কেউ কিছু টাকা ফেললেই পেয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ কি? অর্জুনকে ইমিডিয়েট খুঁজে পাওয়া দরকার। ও কলেজ পড়ুয়া ছেলে। কলকাতা শহরে নিশ্চয়ই চয়ন আর বর্ষা ছাড়া ওর অন্য বন্ধু নেই এমন হতে পারে না। তাদেরই একজনকে ধরতে হবে। আর এ ব্যাপারে বর্ষাই পারে আমাদের সাহায্য করতে। ঠিক আছে, আপাতত বাড়ি ফিরে যাক। তবে একটা কাটা এখনো খচখচ করছে। কি? নিদেন পক্ষে 5 দিন বডিটা এখানে পড়েছিল, অথচ সেটা কেন কারুর নজরে এলো না? এমনকি কেয়ারটেকারও কোনো খোঁজ রাখলো না। ওয়াই? 5 দিনে ডিকম্পোজড বডি, গন্ধ পাওয়াটাই স্বাভাবিক। কেয়ারটেকারকে একবার ঝাঁকাবে নাকি? তবে দোয়াই, তুমি রাষ্ট্রভাষাটা প্রয়োগ করো না। কেয়ারটেকারকে পাওয়া গেল সেই গেটের মুখেই। লোকটা ঝিমোচ্ছিল, বয়স 50-55-র মধ্যেই, খাকি হাফ শার্ট আর দোমড়ানো মুচড়ানো একটা প্যান্ট, মুখে না কামানো 3-4 দিনের কাঁচা পাকা দাড়ি। আপনার নাম কি? বলেই নীল আর চোখে দীপুর দিকে তাকিয়ে বুঝিয়ে দিল ওর আপত্তি সে মেনে নিয়েছে। নীলের ডাকে লোকটার তন্দ্রা ছুট, চোখ রোগড়ে বলল, ইউসুফ। আপনি এখানে কতদিন কাজ করছেন? তা ধরে নেয় 20 বছর তো হয়ে গেল। আপনার কি 24 ঘন্টার ডিউটি? নাই সাহেব, নাই। টমাস भी আছে हमारा साथ। আমার ডিউটি খতম হলে ও এসে যাবে। এখন আপনার ডিউটি চলছে? नहीं नहीं, रात भरा से दिन भरा तक मेरा काम। কিন্তু এখন তো 12টা বেজে গেছে। টমাস কোথায়? अरे वो साले लोग को बात छोड़िए साहब, दारू उरू पीकर किधर लेट गया। अगर वो लोग नहीं आने से। বলেই নীল থেমে গেল। পরিমার্জিত বাংলায় বলল, টমাস না এলে আপনি কি করবেন? क्या करेगा, हमको ही रहना पड़ेगा। उधर रजिस्ट्रार बाबू भी है।
আচ্ছা ইউসুফ ভাই, ওখানে একটা ডেড বডি প্রায় দিন 5 পড়েছিল, পচা গন্ধও ছড়াচ্ছিল চারিদিকে। তা এতদিন আপনার নজরে আসেনি কেন? अरे हम लोग तो उधर जाता ही नहीं, जब बदबू निकलता तब गया था। কেন? अरे जीन है ना, जीन। জিন মানে ভূত? हाँ जी हाँ, भूत भूत। हर रात में उधर भूत आता है साहब। ना ना ना, उसीलिए कोई भी उधर जाता नहीं। প্রত্যেক দিন ভূত আসে? अरे चाहे तो आप भी देख सकते। কটা ভূত আসে? का मालूम साहब। আপনি নিজে কোনোদিন দেখেছেন? नहीं साहब नहीं, अब मेरे को कहीं पसंद नहीं। भूत मेरा बहुत डर लगता, बहुत 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 डर लगता। তাহলে জানলেন কি করে ভূত আসে? हाँ, तमाश दिखा है। রেজিস্টারকে একবার বাজালে হতো না? অবশ্য কোনো লাভও নেই, ঝামেলার মধ্যে কেউই যেতে চাইবে না। রাস্তায় এসে দীপু বলল, ভূত দেখতে আসবে তো? এমন সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। আসতেই হবে। বাড়ি ফিরতেই ওদের একটু অবাক হতে হলো। ড্রয়িং রুমের সোফায় মাথায় হাত রেখে বসে আছে বর্ষা। নীলকে দেখেই ও উঠে দাঁড়াতে যাচ্ছিল, নীল বাধা দিল। আরে না না, আপনি বসুন। সম্ভবত বর্ষা খুবই কান্নাকাটি করেছে, সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছিল। আজ আর কোনো সাজটাজের বালাই নেই, রুক্ষ উস্কো খুস্কো চুল। তাহলে আপনি সবই শুনেছেন? আমি এখনো ভাবতে পারছি না, চয়ন আর নেই। হোয়াট আ ব্রুটাল ডেথ। মিস মজুমদার। সামান্য সহানুভূতির ডাকে বর্ষা একেবারেই ভেঙে পড়ল। এবার বেশ শব্দ করেই শরীর কাঁপিয়ে কাঁদতে লাগলো। নীল একটু সময় নিল। ঠিক এই মুহূর্তে কিছু বলতে যাওয়া মানেই বর্ষাকে আরো কাঁদার ইন্ধন জোগানো। মিনিট দুয়েকের মধ্যে নিজেকে সামলে নিয়ে বর্ষা বলল, সরি দাদা, আমি একটা সিন তৈরি করে ফেললাম, সরি। এই প্রথম একটি বাঙালি আটপৌরে মেয়ের চেহারা দেখা দিল। ধীরে ধীরে নীল বলল, বর্ষা, তুমি আমাকে দাদা বললে, তাই তোমাকে আমি তুমি করেই ডাকছি। হ্যাঁ, সেটাই তো ঠিক, কিন্তু আমি এখন কি করব? নিজেকে শান্ত করতে হবে। মৃত্যু যে মানুষের জীবনে অবধারিত সত্য। I know দাদা, but my position is at stake. I have conceived his baby. What? Is it fact? এই ব্যাপারে কোনো মেয়ে কি মিথ্যে বলবে যদি না তার অন্য কোনো ইন্টারেস্ট থাকে? কিন্তু আইনত তো তোমরা ম্যারিড নাও, সেদিন তো তাই বললে। সেদিন যে বলার দরকার ছিল না, কিন্তু আজ বলতে হচ্ছে। ইয়েস, উই আর ম্যারিড। লাস্ট মান্থে আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে। সাগর, আই মিন চয়নের বাবা আর মা এসব কিছু জানেন না? আমরা ভেবেছিলাম 2-1 দিনের মধ্যেই ওদের জানাবো। চয়নের অ্যাবসেন্সের জন্যেই ব্যাপারটা কাউকেই বলা হয়নি। আমার বাড়িতেও কেউ কিছু জানে না। এখন বলুন দাদা, আমি কি করব? নীল একটা সিগারেট ধরিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল। আসলে সে ভাবতে চাইছিল, চয়নের হত্যাকারীকে খুঁজে বার করা প্রথম কাজ, নাকি বর্ষার অ্যাকিউট সমস্যা মেটানো আগের কাজ। ব্যাপারটা হালকাভাবে নিলে অথবা বর্ষাকে যে ধরনের মেয়ে বলে প্রথমে মনে হয়েছিল, ঠিক সেই ধরনের মেয়ে হলে সে বলে দিতে পারত বর্ষার উচিত এখনই অ্যাব্রেশন করা। কিন্তু এই মুহূর্তের বর্ষার সঙ্গে আগের বর্ষার অনেক পার্থক্য। এখন সে এক বিপন্না টিপিক্যাল হিন্দু নারী। তবু নীলকে একটু কঠোর হতেই হলো। ব্যাপারটা কি অন্যভাবে ভাবা যায় না? কি রকম? এই সন্তান যদি পৃথিবীতে না আসে। এ আপনি কি বলছেন? ডোন্ট বি সেন্টিমেন্টাল। চয়ন নেই, এটা চরম সত্য। তার স্মৃতির রেশ নিয়ে দীর্ঘদিন অবসাদে থাকা এক জিনিস, কিন্তু সেই স্মৃতি যদি তথাকথিত সমাজের কাছে তোমাকে নিত্যদিন নানা মানুষের শ্লেষের চাবুক মারে, তাকে তুমি সহ্য করতে পারবে? জানি না, আমি কিচ্ছু ভাবতেও পারছি না। তোমরা আজকের দিনে ছেলে মেয়ে হয়ে কিভাবে এই সিলে মিস্টেক করো বুঝি না। তুমি কোনো ডাক্তারকে মিট করেছিলে?
নো, নট এট অল। কি জানি কেন প্রথম দিনই আপনাকে দেখে মনে মনে একটা রেসপেক্ট তৈরি হয়ে গেছিল, একটা বিশ্বাস এসেছিল চয়নকে নিশ্চয়ই আপনি খুঁজে বের করবেন। কিন্তু যখন এই ভয়ঙ্কর নিউজটা এলো, বিশ্বাস করুন একমাত্র আপনার কথাই মনে হয়েছিল আপনাকে বিলিভ করা যায়। কেন, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তুমি আমাকে বড় কঠিন সমস্যায় ফেলে দিলে। তবু বলবো, ক্রুড রিয়ালিটির কথা ভেবে বলতে পারি, তুমি অ্যাবর্শনের কথাটা মাথা থেকে ওয়াশ আউট করে দিও না। এমনকি তুমি যদি বলো তাহলে আমি এখনই ব্যবস্থা করতে পারি। অবাঞ্ছিত মাতৃত্ব কিন্তু বিশাল বোঝা। মজার কথা কি জানেন দাদা, আমার একজন বিশেষ বান্ধবী কাম দিদি আছেন, যিনি এ শহরের একজন নামকরা লেডি গাইনি। Nobody will know if I confess everything to her, and she will do the needful. But I never thought of her. অ্যাবর্শনের কথা আমি টিল নাও ভাবতেও পারছি না। তবু বলছি তুমি একটু ভাবো, এবং আমিও ভাববো। বাট তোমার চয়নের হত্যাকারী আইনের সাজা পাক, এটা নিশ্চয়ই তোমার কাম্য। Sure, if I would get him or her in this moment, I will kill him definitely. না, সেই কাজটা তোমায় করতে হবে না, ওটা আমার হাতেই ছেড়ে দাও। আমি তাকে খুঁজে বার করবই, কিন্তু তার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব দাও। I shall try my best to answer you. অর্জুনকে কি তুমি সন্দেহ করো? Why? জেলাসি। অর্জুন তোমাকে ভালোবাসতো, অ্যাটলিস্ট তার একটা সফট কর্নার ছিল, কিন্তু চয়ন তোমাকে জয় করে নিল। No, I don't believe it. একদিন বলেছি অর্জুন ইজ মাই গুড ফ্রেন্ড। আমার কোনো ক্ষতি হবে সেটা অর্জুনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর চয়নকে খুন করা অনেক দূরের কথা, প্রয়োজনে চয়নের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। এগুলো ভাবালুতার কথা বর্ষা, প্র্যাকটিক্যাল ফিলটা একটু অন্যরকম। তবু তোমার কথা মেনে নিয়েই বলছি, where is অর্জুন? Do you know? Believe me, I don't know. আচ্ছা, অর্জুনকে কেউ চয়নের মতো শেষ করে দেয়নি তো? তার মানে আমাদের ধরে নিতে হবে ওদের দুজনের কোনো কমন এনিমি আছে। এনিমি অর্জুনের থাকতে পারে। ও কখনো ফেরোশাস, কখনো মরবিড, তবে স্পষ্ট বক্তা। উচিত কথা বলতে কখনো পিছিয়ে যায় না। হয়তো সেই আক্রোশে কেউ ওকে মার্ডার করতে পারে। বাট চয়ন ওয়াজ ভেরি পপুলার গাই টু এভরিওয়ান। নীল একটু হাসল। এই মেয়েটা জানে না পৃথিবীতে যে কখন কে কার শত্রু হয়ে যায়, সেটা সে নিজেই জানতে পারে না। নীল অন্য প্রসঙ্গে গেল। তোমার এই কনসিভ করার ব্যাপারটা এবং রেজিস্ট্রির ব্যাপারটা আর কে কে জানে? অর্জুন সবকিছুই জানতো। আর কেউ না। অর্জুন কি কাউকে বলে থাকতে পারে বলে মনে হয়? আই অ্যাম ডেড শিওর অর্জুনের পেট থেকে কথা বার করা খুব শক্ত, অত্যন্ত রিজার্ভড, জাস্ট চয়নের রিভার্স ক্যারেক্টার। তাহলে চয়ন কি কাউকে বলেছিল? আই ডোন্ট থিঙ্ক সো, কারণ ওর সব গোপন এবং ব্যক্তিগত কথাও জানাতো ওর মাকে। হি ওয়াজ ভেরি পেট টু হিজ মাদার। মাসিমাই যখন জানে না, তখন কি করে বলি সে অন্য কাউকে কিছু বলেছিল? অর্জুনের কয়েকটা বন্ধুর নাম বলতে পারো? আগেই বলেছি অর্জুন কম কথা বলা, খুব রিজার্ভ ছেলে, তাই ওর বন্ধুর সংখ্যাও খুব কম। তবে একটি ছেলের নাম এই মুহূর্তে মনে পড়ল, প্রায় ওর সঙ্গে অর্জুনকে দেখা যেত। হু ইজ দ্যাট চ্যাপ? আমাদেরই ক্লাসমেট, নাম অভিনন্দন ব্যানার্জি, প্রোটোটাইপ অফ অর্জুন, ভেরি সিরিয়াস অ্যান্ড ভেরি ইন্ট্রোভার্ট। তার বাড়ির ঠিকানাটা পাওয়া যাবে? আমার কাছে নেই, তবে খুব প্রবলেমও হবে না। আই উইল কালেক্ট ইট ফ্রম কলেজ রেজিস্টার। তোমার সঙ্গে অভিনন্দনের আলাপ আছে? জাস্ট অ্যাজ এ ক্লাসমেট, বাট নো ইন্টিমেসি। ওয়েল, তুমি তোমার কলেজের ঠিকানাটা দাও। একান্তই যদি তোমার এই মানসিক ডিপ্রেশনের জন্য না পারো, তাহলে তোমার কলেজ থেকে আমি কালেক্ট করে নিতে পারবো। অ্যাজ ইউ লাইক দাদা। ঠিক আছে, আমি কালেক্ট করে নেব। নাম বললে অভিনন্দন ব্যানার্জি। ওয়েল, আজ এখন তুমি বাড়ি যাও, বি প্র্যাকটিক্যাল, আর ওই ব্যাপারে তুমি ভেবে যা ঠিক করবে সেটাই হবে। চয়নের বাড়ি গেছিলে? না, আমি আর কোথাও যাব না, যেতে পারবো না। দাদা, আপনি ওর খুনিকে ধরার ব্যবস্থা করুন। টাকা কড়ির জন্য আপনি চিন্তা করবেন না, যা খরচ হবে সব আমি দেব। ঠিক আছে, ওগুলো তোমার ভাবার ইস্যু নয়। তুমি তোমার প্রয়োজনীয় কর্তব্য নিয়ে চিন্তা করো। চয়ন অ্যান্ড অর্জুন ইজ মাই হেডেক। বর্ষা চলে যাওয়ার পর নীল বিকাশ তালুকদারকে ফোন করল। ওপাশ থেকে বিকাশের কণ্ঠস্বর ভেসে আসতেই নীল বলল, ভূত দেখতে চান নাকি তালুকদার সাহেব?
আপনি যে রসিক পুরুষ তাও আমার জানা ছিল না ব্যানার্জি সাহেব। ঠাট্টা নয়, সিরিয়াসলি বলছি। তাহলে ভূত দেখবো কেন? আগে ভগবানের দেখাটা পেয়ে নি। ভগবান বড় কঠিন ঠাঁই, সেই ভদ্রলোককে কেউ চোখে দেখেনি, তবে তার অস্তিত্বকে বড় একটা কেউ উড়িয়ে দিতে পারে না। তবে ভূত প্রেতগুলোর তো কোনো পেডিগ্রি নেই, যাকে তাকে দেখা দিয়ে সংকট বাড়িয়ে দেয়। হ্যাঁ তাই বলুন, সংকটে পড়ে ভূতের নামে অন্য কিছু পেতে চাইছেন। ইউ আর রাইট। তবে সংকট আমি কখনো কাউকে শেয়ার করি না। লড়াই করে সংকটকে হটিয়ে দিতে পারলেই আমার আনন্দ। সংকটের প্রশ্ন নয়, প্রশ্নটা হলো নড়াচড়াওয়ালা কিছু ভূতের সন্ধান পেয়েছি, যাবেন কিনা জিজ্ঞাসা করছি। কজন কনস্টেবল নিতে হবে? আপাতত জনা 5 উইথ আর্ম। ওকে, আমি জানিয়ে দেবো, যে কোনো মুহূর্তেই ডাকতে পারি, তবে সেটা হবে গভীর রাত। গুড, আমি তৈরি থাকবো। চয়ন মার্ডারের পিএম রিপোর্ট কি বলছে? স্টমাকে কোনো নেশার বস্তুর সন্ধান পাওয়া গেছে কি? না, নির্ভেজাল স্টমাক। মৃত্যু ঘটেছে অধিক রাতে। পিস্তলের গুলি তার মৃত্যুর একমাত্র কারণ, এবং সেটা খুবই ক্লোজ রেঞ্জ থেকে। ঠিক আছে, এখন রাখছি। ইতিমধ্যে দীপু এসে গিয়েছিল। সে দিব্যি বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসেছে। ওর একটা ব্যাধি আছে, ভরপেট খেলেই ঘুম পায়। সোফায় বসে বসে সেই তালই করছিল। নো ব্রাদার, আজ দুপুরের ঘুমটা বাদ দিতে হচ্ছে। এই মুহূর্তে তোমাকে একবার বেরোতে হবে, বর্ষার কলেজে যেতে হবে। ওখানে অভিনন্দন ব্যানার্জি নামের একটি ছেলের বাড়ির ঠিকানা এবং ওয়্যার অ্যাবাউটস জোগাড় করতে হবে। কনগ্রাচুলেশন ব্যানার্জি, নামের কি ছাব্বা মাইরি। সাহেবরা কোনোদিন এইসব নাম কল্পনাই করতে পারো না বলা। আচ্ছা ঠিক আছে, ঠিকানা পেয়ে তোমাকে ফোন করবো। হ্যাঁ তাই করিস, আমি ততক্ষণে চান খাওয়া শেষ করে নিই। ঠিক যতটা ভাবা গিয়েছিল ততটা নয়। অভিনন্দন ছেলেটা একটু চাপা, কথাবার্তা খুবই মার্জিত, কিন্তু অস্পষ্ট বা দুর্বোধ্য নয়। নীলের একটি প্রশ্নে ও জানালো, অর্জুন আগে খুব উচ্ছল এবং খোলামেলা স্বভাবেরই ছিল, কিন্তু অল্প বয়সে ওর বাবা হঠাৎ মারা যাওয়ার পর একটা মরলিড ব্যাপার ওকে চেপে ধরেছিল। হই হই করা স্বভাবটা দিন দিন মিইয়ে গিয়ে ফিরে এসেছিল এক রাশভারী গাম্ভীর্য। কিন্তু হঠাৎ ওর ভালো লেগে যায় বর্ষাকে, এবং বর্ষার অজান্তে ও বর্ষাকে ভালোবেসে ফেলে গভীরভাবে। কিন্তু চয়ন এসে বোধহয় সবকিছু ওলট পালট করে দেয়। না মিস্টার ব্যানার্জি, সেক্ষেত্রে আমি চয়নের কোনো দোষ দেব না, কারণ চয়ন আর অর্জুন বজুম ফ্রেন্ড ছিল। তবে দুজনের কেউই জানতো না যে তারা একই মেয়েকে ভালোবাসে। এক্ষেত্রে বর্ষারও কোনো দোষ নেই, কারণ চয়ন আর বর্ষার মধ্যে যে একটা অ্যাফেয়ার্স তৈরি হয়েছে বা হচ্ছিল, সেটা আভাসী ইঙ্গিতে অনেকের চোখেই ধরা পড়েছিল। তারপর হঠাৎ অর্জুনকে দেখলাম ওর আচমকাই ফিরে আসা হাসি টাসিগুলো ফুটো বেলুনের মতো আস্তে আস্তে চুপসে গেল। আফটার অল অর্জুন আমার স্কুল ফ্রেন্ড, ওকে আমি অনেকবার অনেকভাবে স্টাডি করার সুযোগ পেয়েছি। যে অর্জুন জীবনে কোনোদিনও একটা সিগারেট পর্যন্ত ছোঁয়নি, হঠাৎ একদিন সে মদ খেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করেছিলাম অনেক কিছুই, উত্তরে জানিয়েছিল, আমার বড় কাছের বন্ধুর কাছে আমি হেরে গেলাম রে। ওকে ধাক্কা দিয়ে জাগাবার জন্য বলেছিলাম, একটা মেয়ের জন্য তুই দেবদাস হয়ে যাবি? দেবদাস হওয়ার জন্য স্ট্যামিনার দরকার। যন্ত্রণার হুলটাকে বুকের ভেতরে গভীর করে না নিতে পারলে আকণ্ঠ মদ খাওয়ার কষ্টটা সহ্য করা যায় না রে। কিন্তু তোর বিধবা মা আছেন, বর্ষার জন্য তুই মনে প্রাণে ক্ষত বিক্ষত পরিশ্রান্ত মাটাকে আর কত কষ্ট দিবি? কষ্ট সহ্য করার অভ্যেসটা মা রপ্ত করে নিয়েছে, যেটা আমাকে কোনোদিনই পেতে হয়নি, পাওয়াটা শিখিনি। সেটাই রপ্ত করার চেষ্টা করছি। কিন্তু এভাবে অত্যাচার করলে তুই তো মরে যাবি। এই পৃথিবীতে আমার আসাটা একটা অ্যাক্সিডেন্ট। আমি জানতাম না আমাকে আসতে হচ্ছে। আমার মাও আমাকে চিনতেন না, আমিও তাকে চিনতাম না। তারপর কদিনের মায়া মায়া খেলা। চির সত্যটাকে যেদিন ফেস করবো
তখনও আমি জানতে পারবো না আমি চলে যাচ্ছি, এবং চলে যাওয়ার পরও জানবো না যে আমি চলে গেছি। তাহলেই বুঝে দেয় আমাদের থাকা না থাকা এই প্রিয় গ্রহটির কিছুই যায় আসে না। মিস্টার ব্যানার্জি, আমি সেদিনই বুঝেছিলাম অর্জুন আবার স্যাডিস্ট হয়ে উঠছে। এরপর কখনো কখনো ওর সঙ্গে দেখা হতো, কিন্তু তখনও ড্র্যাগ অ্যাডিক্টেড। আমার আর কিছুই করার ছিল না। তুমি কি জানো চয়ন ওয়াজ ব্রুটালি মার্ডার্ড? অভিনন্দন স্থির হয়ে কয়েক মিনিট দাঁড়িয়ে রইল, তারপর নীলের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি না। খবরের কাগজ পড়নি? হয়তো চোখ এড়িয়ে গেছে। অর্জুনও সঙ্গে সঙ্গে নিরুদ্দেশ। তোমার কি মনে হতে পারে চয়নের মৃত্যু এবং অর্জুনের আত্মগোপনের মধ্যে কোনো যোগসূত্র আছে? কি কি বলতে চাইছেন আপনি? অর্জুনকে আউট অফ জেলেসি চয়নকে খুন করতে পারে? পারে। চয়ন হলে বলতাম পারে না, চয়নের স্বভাব তা বলে না। তবে অর্জুন সব কিছুই করতে পারে, কারণ অর্জুনের নিজের কাছে নিজের জীবনের কোনো মায়া নেই। অর্জুনের কোনো ঠিক কি তোমার জানা আছে? ঠিক মানে ড্রাগের ঠিক? ইয়েস। সঠিক জানি না, তবে কানে এসেছিল কখনো মেটিয়া বুরুজ, কখনো ট্যাংরার ওদিকে, কখনো কবরখানার পাশেও যাতায়াত করত। বন্ধু হিসেবে তোমার এটা জানানো উচিত ছিল ওর মাকে। যে ছেলে তার মা সম্বন্ধে এত নিস্পৃহ, তার মার পক্ষে আর তাকে কোনোদিনই কন্ট্রোল করা সম্ভব নয়। তাছাড়া ইদানিং ও খুব রাফ টাইপ হয়ে গিয়েছিল, হয়তো ড্রাগ অ্যাডিকশনের ফলেই। কয়েকটা দাগি নেশাড়ু ছাড়া মদ, গাঁজা আর ব্রাউন সুগারের ঠেক থেকে আর কিছুই উদ্ধার হলো না, হবেও না, কারণ সব জায়গাতেই হাত শোঁকাশোঁকির ব্যাপার। টোটাল সামাজিক ক্রাইমগুলো একই চেইনে ঘুরছে। মাস্তান, পুলিশ, দাদা আর মন্ত্রী যে যার স্বার্থের বান্ডিল বাড়িয়ে চলেছে। মরছে কিছু মূর্খ নাবালক আর সদ্য সাবালকেরা। বিকাশ তালুকদারের মতো কিছু সৎ পুলিশ অফিসারের পক্ষে দু একটা নেশাড়ু বড়জোর একেবারে নিচের তলার হাতুড়ে মস্তানকে পাকড়াও করা ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয়। তিনি তাই করলেন, কিন্তু অর্জুন নিপাত্তা। তালুকদার চেয়েছিলেন পার্ক সার্কাস বেরিয়াল গ্রাউন্ডটাকে সাদা পোশাকের পুলিশ দিয়ে ঘিরে ফেলবেন ভূত ধরার জন্যে। নীলই বারণ করল। বিকাশকে ওর নিজস্ব ধারণাটাই খুলে বলল, তালুকদার সাহেব, ঘেরাও করে আপনি কিছু দাগি মাতাল বা অ্যাডিক্টেড ড্রাগ ইনহেলারকে ধরতে পারবেন, তাতে লাভ কিছু হবে না। আমাদের খুঁজে পেতে হবে অর্জুনকে, আর অর্জুনকে পেলেই মনে হয় চয়ন হত্যা রহস্যের জট খুলে যেতে পারে। তাহলে আপনি কি করতে চান? আমাকে কটা দিন সময় দিন। অর্জুন যদি মারা গিয়ে না থাকে, যদি সে সত্যি খুন না হয়, অথবা চয়নের ইন্টিমেট ফ্রেন্ড হয়, তাকে একদিন না একদিন মিসেস হেনরিয়েটার কবরের পাশে আসতেই হবে। ক্রিমিনাল ইনভেস্টিগেশনের একেবারে গোড়ার কথা, আর কথাটা প্রায়শই মিলে যায়। আমি একটা লাখ ট্রাই করতে চাই, এবং রাতের অন্ধকারে। আপনি একলা যাবেন ওই বিশ্রী জায়গায়? আমাকে তো আপনি কিছুটা চেনেন। হ্যাঁ মশাই, এই বয়সেও আপনি যে কতটা ডান পিটে তা জানতে আমার বাকি নেই। তবু ঠিক আছে, ছদ্মবেশে আমিও থাকবো, আর আমাদের বড় গোয়েন্দা দীপুবাবু তো থাকছেনই। অবজেকশন মিলর্ড। ওভাররুলড বলে দীপুর হাত ধরে থানা থেকে বেরিয়ে আসে নীল। একে বৃষ্টির দিন, এই ঝিরঝির, এই ঝমঝম কালো বর্ষাতির আড়ালে প্রায় রাত 9টা নাগাদ নীল আর দীপু মিসেস হেনরিয়েটার সমাধিবেদী থেকে বেশ কিছু দূরে একটা বিশাল বটের নিচে দাঁড়িয়েছিল। একবার দীপু ফিসফিস করে জিজ্ঞেস করে, ছদ্মবেশী পিক অফিসার এখন কোথায়? জানি না, হয়তো কোথাও এসে ঘাপটি মেরে বসে মশার কামড় খাচ্ছেন। টিপ টিপ করে সমানে বৃষ্টি হয়ে চলছিল। নিস্তব্ধ নির্জন কবরখানা, আশেপাশে আলোর কোনো চিহ্ন নেই। এদিকের পাঁচিলের ওপাশে কর্পোরেশনের বাতিটাও জ্বলছে না। মাঝে মাঝে কোথাও ঝিঝি আর ব্যাঙের ডাক। এসব জায়গায় সাপ থাকা বিচিত্র নয়, তার উপর মশা তো আছে। গালে চটাস করে একটা শব্দ তুলে দীপু বলল,
মাইরি ইয়ে যেন শালা সুদাই সোহাগা, মশা ব্যাং সব, বৃষ্টি, অন্ধকার এবং জমাটি রহস্য। বলো হরি হরি বল, একটু পরে আসবে ভূত। গুরু তুমি মাইরি চালিয়ে যাও, তোমার জবাব নেই। যার উদ্দেশ্যে বলা সে কিন্তু নির্বিকার। নীলের অভিযান কিন্তু ব্যর্থ হলো না। সম্ভবত দীপু কোলের শিশুর মতো ঘুমিয়ে আচ্ছন্ন, কারণ ওর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। নীলের ঠায় দৃষ্টি নিবদ্ধ হেনরিয়েটার কবরের ওপর। চয়নের মৃতদেহ ওখানেই পড়েছিল। রেডিয়াম ডায়ালের হাতঘড়ি বলছে রাত 12টা। হঠাৎ নীল দেখল একটা কালো ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে হেনরিয়েটার সমাধির দিকে। বৃষ্টি পিচ্ছিল ঘেঁষো জমিতে সম্ভবত পা এলোমেলো হয়ে যাচ্ছিল। নেশা করে থাকতে পারে। টলমল করতে করতে ছায়ামূর্তি এসে দাঁড়ালো বেদির সামনে। নীল সজাগ, চিমটি কেটে দীপুকেও সজাগ করে দিয়েছে। মাত্র কয়েক মিনিট পরেই অভূতপূর্ব এবং আশাতীত দৃশ্য পরিবর্তন। ছায়ামূর্তি সহসাই আছড়ে পড়ল বেদি মূলে, যেখানে ছিল চয়নের মৃতদেহ। নিস্তব্ধতাকে চিরে অস্ফুট ক্রন্দনধ্বনি ছড়িয়ে পড়ল। আগন্তুক মাটিতে পড়ে ঘুমড়ে ঘুমড়ে কাঁদছে। তুই শালা, এ তো ভূত কোথায়? হেনরিয়েটার বাচ্চার সব উতলে উঠেছে রাত দুপুরে। তার মানে ওই প্রত্যেক দিন রাতে এখানে আসে আর কান্না ছড়ায়, লোকে ভাবে ভূতে রোদন করছে। শালা। নীল কিন্তু উঠে দাঁড়িয়েছে। ওর হাতে বড় টর্চ, জ্বালায়নি। খুব সন্তর্পণে সে এগিয়ে যায় ক্রন্দনরত মূর্তির দিকে। গিয়ে দাঁড়ায় ঠিক তার পাশে। মূর্তির অস্ফুট ক্রন্দন আর বিলাপ থেকে একটা শব্দই বারবার শোনা যাচ্ছিল। নিমেষে তীব্র টর্চের আলো ছড়িয়ে পড়ে ছায়ামূর্তির মুখে। কঠোর কণ্ঠে নীল বলে, উঠে দাঁড়া অর্জুন রায়, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ততক্ষণে একদিক থেকে দীপু, অন্য দিক থেকে লুঙ্গি পরা ছাগলওয়ালার বেশে মিস্টার তালুকদার, তাঁর হাতে উদ্যত রিভলভার। জ্ঞান ফিরে আসার পর 2-3 দিন একটা ঘোরের মধ্যে ছিল অর্জুন। মাঝে মাঝেই সে একটা নির্দিষ্ট সময়ে চিৎকার করেছে নির্দিষ্ট ড্রাগটির জন্যে, এবং ডাক্তার নার্সের কড়া তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। অর্জুনের মা অনেকবার ঘুরে গেছেন, এবং চয়নের হত্যাকারী হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার জবানবন্দি না পাওয়া পর্যন্ত তার কোনো নিকট আত্মীয়ের সঙ্গে দেখা করতেও দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে নীল বর্ষার সঙ্গেও দেখা করেছিল, কিন্তু বর্ষা এখন বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে। এখনও সে ভাবতে পারছে না তার প্রিয় বন্ধুই তার আইনত স্বামীকে হত্যা করেছে। একটি সম্পূর্ণ আলাদা ঘরে রাখা হয়েছে অর্জুনকে। বিছানার উপর ঠেস দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তখন প্রায় শেষ বিকেল। সূর্যের শেষ আভায় পশ্চিম দিকে সোনালি আভাস। ঘরে ঢুকলেন বিকাশ আর নীল। ওরা ঢুকতেই অর্জুন একবার ওদের দিকে তাকিয়ে ফের বাইরের দিকে তাকালো। তার মুখে বিষাদের কালো ছায়া। নীলই বেশ কোমল স্বরে জিজ্ঞেস করল, কেমন আছো অর্জুন? বিষাদগ্রস্ত মুখে কিছুটা বিরক্তি ছড়িয়ে পড়ল। সে মুখ না ফিরিয়েই বসে রইল। নীল আবার জিজ্ঞাসা করল, তুমি কিছু বলবে না? এবার আস্তে আস্তে মুখ ফিরিয়ে একবার নীল আর একবার বিকাশের দিকে তাকিয়ে ও বলল, আমি কি জানতে পারি কেন আমাকে অ্যারেস্ট করা হয়েছে? তোমায় তো অ্যারেস্ট করা হয়নি। তাহলে পুলিশের ইউনিফর্ম পরা ওই ভদ্রলোক এখানে কেন? উনি তোমাকে কবরখানা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেছিলেন। ওর একটা নৈতিক দায়িত্ব আছে। কি জানতে চান? অত রাত্রে নির্জন কবরখানায় তুমি গেছিলে কেন? যাকে আর কোনোদিনও বুকে নিতে পারবো না তার শেষ শয্যার মাটিটুকু স্পর্শ করতে চেয়েছিলাম। রোজ রাতেই তো আমি ওখানে যাই। শুধু এই একটা কারণেই যেতে? না, আগে যেতাম নেশা করতে, পরে যেতাম কাঁদতে, চয়নের জন্যে। চয়নকে মরতে হলো কেন অর্জুন? তুমি কিছু জানো? সব জানি। চয়নের মৃত্যুর জন্য তাই হচ্ছে আমি। তুমি তাকে নিজের হাতে খুন করেছো? দেবীর সামনে বলি দেয় কসাই, তাই বলে কসাই কি খুনি? না, যে তাকে দিয়ে বলি দেওয়াচ্ছে সেই খুনি। তুমি কি আমাকে আরেকটু কষ্ট করে সবকিছু খুলে বলবে?
খানিকক্ষণ চুপ করে রইল অর্জুন। এক গ্লাস জল খেল। ইতিমধ্যে নার্স এসে তাকে আরেকটা ইঞ্জেকশন দিয়ে গেল। এক সময় ধীরে ধীরে সে বলতে শুরু করল, জানেন মিস্টার, এই পৃথিবীতে আমাদের আশাটা একেবারেই আনসার্টেন একটা ঘটনা। মৃত্যু তার চরম পরিণতি, তারপর সব অন্ধকার। যে মরে যায় সে জানতেও পারে না সে মরে গেছে না বেঁচে আছে। মৃত্যুকালীন সেই যন্ত্রণাটাই তার শেষ অনুভূতি। রিবার্থ বা আত্মায় আমি বিশ্বাস করি না। তা যদি করতাম তাহলে তার উদ্দেশ্যে আমি বলতাম, তুই যা চেয়েছিলি তাই হবে চয়ন। কি চেয়েছিল চয়ন তোমার কাছে? আমি যেন আর কোনোদিন নেশা না করি। আর আমাকে অধঃপতন থেকে ফিরিয়ে আনার জন্যই তো তার চলে যাওয়া। কিরকম? বর্ষা। বর্ষাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। আমি তাকে পাইনি, সে চয়নকে ভালোবাসে। অন্য কেউ হলে আমি প্রতিদ্বন্দ্বী হতাম, কিন্তু চয়নের প্রতিদ্বন্দ্বী হতে আমি চাইনি। তাই আমি নেশা নিয়ে জীবন কাটিয়ে দিতে চেয়েছিলাম। অনেকে বলতো আমি দুর্বল দেবদাস। না, নেশার মধ্যে বর্ষা আমার চারপাশে ঘিরে থাকতো। হাজার রঙের ফুলঝুরির মধ্যে বর্ষা এসে বসতো আমার পাশে, আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিত, হাসতো, অভিমান করত। আসলে আমি চেয়েছিলাম বাস্তবটাকে ছাড়িয়ে কল্পনার জগতে ভেসে যেতে। নেশাই তো বর্ষাকে আমার কাছে এনে দিত। তারপর? চয়ন জানতো না। সব শুনে সে বর্ষাকে আমার হাতে তুলে দিতে চেয়েছিল। চয়ন তা করতই। তাই তো আমি জোর করে ওদের বিয়ে দিয়েছি। সে বলেছিল আমার কথায় সে বর্ষাকে বিয়ে করবে, কিন্তু বদলে সে চেয়েছিল নেশামুক্ত সুস্থ অর্জুনকে। সেটাই তো তাকে দিতে পারতে। সে চেষ্টাই তো করেছিলাম, কিন্তু এই বড় সর্বনাশা নেশা। শখ করে ধরা যায়, কিন্তু ইচ্ছে করলেই ছাড়া যায় না। আমার নেশা ছাড়াবার জন্য চয়ন সর্বদাই আমার সঙ্গে সঙ্গে থাকতো, কিন্তু এই নেশা এমনই যে সময় মতো খোরাক না পেলে সমস্ত শরীর ছিঁড়ে যন্ত্রণা আর অবসাদ। সেই রাতে কোনো মতে চয়নকে লুকিয়ে ছুটে গিয়েছিলাম কবরখানার থেকে। সবে মাত্র আলী বাকারের হাত থেকে সুগারের প্যাকেটটা নিয়েছে। কোথায় যেন ছিল চয়ন। আসলে সে আমাকে অনুসরণ করেই এসেছিল। এক ঝটকায় আমার হাত থেকে মোড়কটা কেড়ে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আলী বাকারের ওপর। পারবে কেন? ধনী বাপের একমাত্র ছেলে, কোনোদিন তো গুন্ডা বদমাইশের মুখোমুখি হয়নি। আমি চয়নকে বাঁচাবার জন্য আলীর ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু পারলাম না। তার আগেই ঘোর লাগা চোখে দেখলাম চয়নের দেহটা লুটিয়ে পড়ছে মাটিতে, আর আলী ছুটে পালাচ্ছে অন্যদিকে। মাত্র একটা গুলি, চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ল চয়ন। সে ঘুম আর কোনোদিনই ভাঙবে না। হাউ হাউ করে কেঁদে ওঠে অর্জুন। সম্ভবত ওকে ঘুম পাড়ানি ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ওর চোখ জুড়িয়ে আসছিল। বালিশে মাথা রেখে জড়ানো স্বরে ও বলতে লাগলো, অফিসার, চয়নের মৃত্যুর জন্য আমি দায়ী, বর্ষার বৈধব্যের জন্য আমি দায়ী, আমার মায়ের সুখের স্বপ্ন কেড়ে দেওয়ার জন্যেও আমি দায়ী। অমানুষ হিসেবে যা আমি পেতে পারি তার নাম শাস্তি। সেটাই আপনি আমায় দিন। আমার ফাঁসি হোক, আমার ফাঁসি হোক, আমার। হাতটা তোলার চেষ্টা করেছিল, আচ্ছন্ন হাত বিছানাতেই ঢলে পড়ল। বাইরে বেরিয়ে আসতে আসতে নীল ভাবছিল, বড় বেশি আবেগপ্রবণ এই ছেলেটির একমাত্র শাস্তি
বর্ষার ভাবী সন্তানের পিতৃত্ব গ্রহণ করা। বর্ষা যে কিছুতেই চায় না চয়নের শেষ চিহ্ন পৃথিবীর আলো বাতাস থেকে বঞ্চিত হোক। ত্রিভুজে রক্তের দাগ গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন শৈবাল, রাজ, বিবেক, নীলাঞ্জন, অমৃতা, সুতপা ও দেবলীনার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় এই গল্পটি শুনতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন। করে দিয়েছেন, ধন্যবাদ। তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।